আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু নো ফিলার্স অনলি ক্যানন। এটার ২টা এপিসোড করছিলাম আমরা। সো ৩ নাম্বার এপিসোড করতে ১ যুগ পার হয়ে গেল। প্রথম এপিসোডে আমরা মিফতু ভাইরে নিয়ে আসছিলাম অ্যান্ড কেমিস্ট্রি রিলেটেড যা যা কোয়েশ্চেন হইতে পারে সবগুলা কোয়েশ্চেন ডিল করার ট্রাই করছি। সেকেন্ড এপিসোডে মনির ভাইরে আনছিলাম, আজকেও মনির ভাইরে আনছি। বাট সেকেন্ড এপিসোডে ফিজিক্সের মনির ভাই ছিল, আজকে ম্যাথের মনির ভাই। সো ম্যাথের এপিসোডটা করার চিন্তা ভাবনা আমি করতেছি অনেক দিন ধরে, মাঝে কাজকর্মের জন্য হয় নাই, আর মাঝে দিয়ে ভাইও অ্যাভেলেবল ছিল না তেমন একটা। সো এই জন্য আর হয়ে ওঠে নাই। তো যাক, আমরা আজকের এপিসোডে যে কাজটা করব, তোমাদের ম্যাথ রিলেটেড যা যা প্রশ্ন এইচএসসির ১.৫ বছরে বা ২ বছরে হইতে পারে সবগুলো কোয়েশ্চেন ট্যাকল করব। সো আজকে আমাদের সাথে আছে মনির ভাই। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভাই, আমাদের এই পডকাস্টের ডিফারেন্সটা এইটা যে আপনি এর আগে একটা পডকাস্ট করছেন আনাস ভাইয়ের সাথে। হ্যাঁ। ওটা ছিল আপনার জার্নিটা নিয়ে, যে আপনি আপনার লাইফে কই থেকে কই গেছেন, কই থেকে কই গেছেন। রাইট। সো আমার এই পডকাস্টের হিসাবটা হলো যে এখানে আমরা টিচারে তার লাইফ নিয়ে কিছুই জিজ্ঞেস করি না, আমরা তারে জাস্ট জিজ্ঞেস করি যে আচ্ছা স্টুডেন্টরা এই এই প্রবলেমগুলো ফেস করে, এগুলোর অ্যান্সার কি। অ্যান্ড আমি ট্রাই করছি হলো আমাদের ফিল্ডে এক্সপিরিয়েন্সড মানুষজন যারা আছে, মিফতু ভাই ছিল, মনির ভাই ছিল, আপনি আছেন। সো সবাইরে নিয়ে এসে প্রথম সিজনটা শেষ করব। দেন সেকেন্ড সিজনে আমি হলো জুনিয়র মানুষজনের কাছে যাব, জিপ্রান আছে, তানজিম আছে। তো যাই হোক ভাই, আমি কথাবার্তা না বাড়ায় শুরু করি। সো ম্যাথের ক্ষেত্রে এইচএসসি ২৮ ব্যাচ কয়দিন পর আসবে আর কি, এই হ্যাঁ। এসএসসি দিতেছে। আমাদের রানিং এইচএসসি ২৭ ব্যাচ আছে, যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে কিছুদিন পরে, আর ২ মাস পরে এইচএসসি ২৬-এর হইলো পরীক্ষা। সো মোটামুটি সবাই কিছু না কিছু এখান থেকে পাবে। সো প্রথম কোয়েশ্চেনটা হলো ভাই, যারা এইচএসসিতে উঠলো মাত্র ফার্স্ট ইয়ারে, তাদের ক্ষেত্রে আমি যদি বলি যে এসএসসি এবং এইচএসসির ম্যাথের মধ্যে পার্থক্যটা কি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, সিলেবাসে কি পার্থক্য, কি পরিমাণ কঠিন, কি পরিমাণ সহজ, কন্টেন্টে কি পরিমাণ ডিফারেন্স, টাইমে কি পরিমাণ ডিফারেন্স? চমৎকার একটা কোশ্চেন। তুমি কোশ্চেন লিখে আসছো কিনা আমি জানি না। চমৎকার একটা কোশ্চেন এই সিলেবাস নিয়ে। তো আমি বলবো যে আমাদের সিলেবাসের একটা বড় শর্টফল আছে। এই শর্টফলটা হচ্ছে আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট একই ম্যাথ করে আসছি। জাস্ট 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5, এইভাবে। প্রথমে a প্লাস বি, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে a প্লাস বি হোল কিউব, তারপরে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, লাইক দ্যাট। তো 5 বছর ধরে যখন এই সিলেবাসটা পড়ানো হচ্ছে, তখন স্টুডেন্টদের ভিতরে স্বভাবতই একটা জিনিস ধারণা হয় যে সে বোধহয় ম্যাথে খুব ভালো হয়ে গেছে আর কি। এটা আমি খারাপ বলছি না কাউকে আবার, কিন্তু সে খুব ভালো হয়ে গেছে, কারণ তার কাছে যখন এতদিন ধরে একটা জিনিস করছে, করতে 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 এটার সাথে সে অভ্যস্ত হয়ে গেছে, ফলে তার মার্কসটা ভালো আসছে, সে সব কিছু বুঝতে পারছে, সহজে ধরা দিলে সে করতে পারছে। তো এই জিনিসটা ইন্টারমিডিয়েটে এসে যখন দেখে যে আসলে রিয়েলি সিনারিওটা আলাদা, তার কাছে মনে হয় যে ম্যাথমেটিক্সটা বোধহয় মুখস্থ করতে হবে। যদিও এটা সত্য না, তবে তার কাছে এটা মনে হয় যে ম্যাথমেটিক্সটা মুখস্থ করতে হবে, কারণ এই আমি এতদিন ম্যাথমেটিক্স বলতে যা বুঝে এসেছি এটা কিন্তু এখানে নেই। এখানে অন্য জিনিস দেখা যাচ্ছে, এখানে যা কিছু আছে সেটা আমার এটাকে আদৌ ম্যাথমেটিক্স কিনা, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এই ধারণাটা তার ভুল, এবং এই ধারণাটার কারণে সে একটা বিপদে পড়তে যায়। ইন্টারমিডিয়েটে এসে সে তার এস্টিমেশনটা রং হয় এবং ভুল করে সে। বুঝতে পারছি। আর ভাই, যদি আমি সিলেবাসটা কম্পেয়ার করি যে এসএসসিটা কি পরিমাণ ছোট আর এইচএসসিটা কি পরিমাণ বড়? এটা যদি আমি বলি, আমি সবসময় 8 টাইমস বলি স্পিড আপটা। 8 টাইমস মানে এখানে যদি আমি 1 মিটার পার সেকেন্ডে দৌড়াই এসএসসিতে, তাহলে আমাকে ইন্টারমিডিয়েটে 8 মিটার পার সেকেন্ডে দৌড়াতে হবে। কেন এটা? সহজে এই প্রশ্নটা আসতে পারে যে কেন? যদিও তোমরা বুঝো, তো ইউ আর অ্যান এক্সপার্ট অফ ম্যাথমেটিক্স, সো আমি জানি। তো যাই হোক, তারপরেও আমাকে যেহেতু প্রশ্নটা করেছো, কেন এটা? এটার কারণটা হচ্ছে, প্রথমত বই দুটোর ভলিউম প্রায় সেম সেম মনে হয়, কিন্তু আসলে এখানে এক পেজে যা কন্টেন্ট আছে, আমি যদি একেবারে ফিজিক্যালি বলি, এক পেজে যা কন্টেন্ট আছে, ওইখানে এক পেজে তার ইন্টারমিডিয়েটে এক পেজে তার 3 গুণ কন্টেন্ট আছে। আচ্ছা, গেল। সিলেবাসের যে স্ট্রেংথ, সিলেবাসের স্ট্রেংথটা অলমোস্ট 3 গুণ স্ট্রেংথ আছে সিলেবাসে। জাস্ট এসএসসিতে যে সিলেবাসটা আছে তার 3 গুণ সিলেবাস ইন্টারমিডিয়েটে আছে, 3 গুণ। আচ্ছা, 3 গুণ বা 4 গুণ হতে পারে, 3 গুণই যদি ধরি। সময়টা দেখো, সময়টা এসএসসিতে কিন্তু 2.5 বছর পাওয়া যায়। হ্যাঁ, আনঅফিসিয়ালি কিন্তু 2.5 বছর, 2.5 বছর। ইন্টারমিডিয়েটে কিন্তু 1.5 বছর পাওয়া যায়। তাহলে এইখানে আবার দ্বিগুণ, তাহলে 3 গুণ আর এখানে হলো দ্বিগুণ, তাহলে মোট হয়ে গেলো 6 গুণ। কিন্তু জেনারেলি তুমি যদি একটা জিনিসকে কম্প্যারিজনে আসো যে তোমাকে কত স্পিডে শেষ করতে হবে, তাহলে কিন্তু তোমার এটা প্রায় 8 গুণ স্পিড দিতে হবে, তাহলে তুমি এখানে ভালো করতে পারো, কারণ টাফনেসটা এখানে ম্যাটার করে। তারপরে আবার টেস্ট পরীক্ষার পরে আবার টাইমটা টেস্টের আগে শেষ করতে হবে, আগে শেষ করতে হবে। এক্স্যাক্টলি। বুঝতে পারছি। সো এইচএসসি 28 যারা উঠতেছো কলেজে কয়দিন পর, মাথায় রেখো এই জিনিসটা। আচ্ছা ভাই, সেকেন্ড যে কোয়েশ্চেনটা,
এইচএসসিতে ওঠার পর পোলাপান দেখে যে প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড আমার আর কোনো বই দিতেছে না, বাজার থেকে আমার বই কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ। and বাজারে অনেক বই আছে, সো ম্যাথের হুম। ক্ষেত্রে সে কোন রাইটারের বই কিনবে? কোন রাইটারের বই কিনবে? আচ্ছা, আই এম নট হেয়ার টু প্রমোট এনি অথর, সো এটা আমি জেনারেলি বলি। তোমরা রূপন্তি কিনতে পারো, অক্ষরপত্র কিনতে পারো, কেতাব সাহেবের বই কিনতে পারো, বইগুলো কোনোটাই খারাপ না। তো আমি বলি যে সবগুলো বই সব কিছু আছে, তবে বিভিন্ন বই অ্যাঙ্গেলটা ভিন্ন, লেখকের চিন্তাধারাটা ভিন্ন, এটা থাকতে পারে। যদিও বাংলাদেশে অতদের ভিতরে আমি একটু কমই পাই অনেস্টলি বললে, তো থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা একাধিক রাইটার এর বই কিনতে পারো, আর একটা রাইটার হলে যথেষ্ট। একটা রাইটার হলে কোনটা কিনবে ভাই? একটা রাইটার হলে আমি বলবো যে যাদের ওয়াইড স্প্রেড চিন্তাভাবনা আছে, ভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, কেতাব সাহেবের বইটা ভালো, আচ্ছা ভাই, কন্টেন্ট বেশি। ওকে। এখন সে তো মেইন বই কিনে ফেললো, ভালো কথা। মেইন বইয়ের সাথে সলিউশনটা কি কিনবে? মেইন বইয়ের সাথে সলিউশন, আই ডোন্ট প্রেফার সলিউশন। অ্যাকচুয়ালি এক্সাম্পলেই সব কিছু সমাধান করে দেওয়া থাকে, ওই স্টাইলে করলে সলিউশনটা পারা যায়। আর সলিউশন কিনতে পারে, নো প্রবলেম, কিন্তু সলিউশন ব্যবহারের একটা কৌশল আছে, সেই কৌশলটা অবশ্যই মেনটেন করতে হবে। কিরকম? আমি সলিউশনটা আমি ছাত্র জীবনে যেভাবে আমি কিন্তু সলিউশন দেখে দেখে ম্যাথ শিখেছি, এরপরে এখন নিজে একটা অঙ্কের 7-8টা সলিউশন তৈরি করতে পারি, ঠিক আছে? তোমরাও পারো কয়েকটা করে। তো এইটা কেমনে? এটা হচ্ছে সলিউশনের ব্যবহারের কৌশলটা একটু বলে দিচ্ছি। এইটা ভিউয়ারদেরকে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্ট ভিউয়ার, গার্ডিয়ানরাও আপনারাও একটু শুনবেন সলিউশনের ব্যবহারের কৌশলটা। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে প্রথমে আমি অঙ্কটা ট্রাই করতাম, তো পারলাম না, কিংবা কোনো জায়গায় ভুল হলো, এট এনি কস্ট কোনো একটা সমস্যা হলো, যে কোনো মূল্যে কোনো সমস্যা হয়ে যায় যদি, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি ওই বইটাকে আমার বন্ধ করে দিব, আমার টেক্সট বইটাকে বন্ধ করে দিয়ে সলিউশনে ওই নাম্বারটার ওই অঙ্কটা আমি বের করব, বের করে আমি সলিউশনটা দেখব। তোমরা শুধু দেখো অথবা দেখে দেখে খাতার মধ্যে তুলো, না এটা করা যাবে না। আমি যেটা করতাম, আমি এটা দেখতাম ভালো করে, কোনো আমার যদি রাফ টাফ করা দরকার হয় ওখান থেকে, যে কেন এই লাইনটা থেকে এইটা করলো, কেন এটাকে এইভাবে ভাঙালো, কেন এটা না করে ওইটা তো করতে পারতো, ওই ধরনের আমার কোনো ক্যালকুলেশন থাকলে আমি ক্যালকুলেশনটা করে নিই। করে নেওয়ার পরের স্টেপটাই হচ্ছে যে আমি এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এবার মূল বইটা আবার খুলবো। মূল বইটা খুলবো যখন, তখন মূল বইটার মধ্যে আমি অঙ্কটাকে আবার পড়বো, যে অঙ্কটাতে কি প্রপোজালটা দেওয়া আছে এবং কি করতে বলেছে সেটা পড়ে এইবার আমি নিজের মতো করে আবার অঙ্কটা করব। এইভাবে যতবার অঙ্কটা আমার ভুল হবে কিংবা হবে না, ততবার কিন্তু আমি এই একই পদ্ধতিতে এই সাইকেলটা, এই লুপটা চলতে থাকবে, আমার একটা লুপ, এই লুপটা চলতে থাকবে, দ্যাটস ইট। ওকে। আচ্ছা ভাই, এখন তার সাথে সে তো মেইন বই কিনলো বা হ্যাঁ। ধরুন সলিউশনও কিনলো, এর সাথে সে কোনো সহায়ক বই কিনবে কিনা? হ্যাঁ, সহায়ক বই কিনতে পারে, তবে সলিউশন যদি কেনে, তো এরপরে সহায়ক বই বলতে আসলে টেস্ট পেপারস হতে পারে। টেস্ট পেপারস কেন? কারণটা হচ্ছে যে ওইখানে একেবারে সরাসরি কি প্রশ্নটা এসেছিল এসছিল, হ্যাঁ। সেই প্রশ্নটা ওখানে পাওয়া যাচ্ছে। সেই টেস্ট পেপারসটা এখন বলতে পারি যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার টেস্ট পেপারটা আমি কী করবো, আমি কোথায় টেস্ট পেপার পাবো? তুমি পুরাতন একটা টেস্ট পেপার কিনে নিতে পারো, অনেক সময় কেজি ধরেও টেস্ট পেপার পাওয়া যায় বাজারে, বা পুরাতন বড় test ভাই paper। বোন থাকলে হ্যাঁ পরিচিত তার হ্যাঁ, থেকেও। তাদের কাছ থেকে নিতে পারো সেই টেস্ট পেপারটা। কেন? কারণটা হচ্ছে যে একেবারেই কি প্রশ্নটা পরীক্ষায় এসছে সেই প্রশ্নটাই তুমি টেস্ট পেপারে পেয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমার একটু কনফিডেন্সটা ইনক্রিজ করে, যে না ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন তো আসলে পারতেছি, এটা ব্যাপার, কিছু না। ওকে, এখন সে তো ভাই একটা বই কিনলো, এখন আমার কথা হলো একটা বই কি এনাফ কিনা? একটা বই আসলে এনাফ যদি সে ম্যাথমেটিশিয়ান হতে চায়, সো লাইক ইউ গাইজ আর লাইক দ্যাট। তো যদি কেউ ম্যাথমেটিশিয়ান হতে চায়, তাহলে তার জন্য মানে এটা অনেকে প্যাশন থাকতে পারে, হ্যাঁ। যে আমি ম্যাথমেটিশিয়ানই হব, বা ম্যাথমেটিক্স ইজ হিউজ, এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো এইটা যদি কেউ ম্যাথমেটিশিয়ান হতে চায়, সে একাধিক বই পড়তে পারে, অনেক ডিপে যেতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু আসলে যদি এটা কেউ ম্যাথমেটিশিয়ান হতে না চায়, তার জন্য আসলে বেশি বই কিনতে হবে এমন ব্যাপারটা আমার কাছে মনে হয় না। সব বইয়ে সব আছে, মানে আমার পরীক্ষা ভালো করার জন্য, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, এবং যদি এসএসসির জন্য বলি তাহলে কলেজ অ্যাডমিশন, এইচএসসির জন্য যদি বলি তাহলে আমার ভার্সিটি অ্যাডমিশন বা বুয়েট অ্যাডমিশন, এগুলোর জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইত্যাদির জন্য একটা বই মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ওকে। আচ্ছা, এখন ভাই একটা প্রশ্ন হইল যে ম্যাথ কিভাবে পড়ে? ম্যাথ কীভাবে পড়ে? আচ্ছা, এই জিনিসটা আসলে অনেক জায়গা দিয়ে আমি ফেস করেছি। ম্যাথ আসলে পড়ে না, ম্যাথ আসলে করে।
সো এটাই আমি জানি তুমি আমাকে ইচ্ছা করে এই জিনিসটা জিজ্ঞেস করেছো যে ম্যাথ কীভাবে পড়ে। আচ্ছা, ম্যাথ আসলে পড়ে না, ম্যাথ করে। এই জিনিসটা আমি ভিউয়ারদেরকে এবং ভিউয়ারদের ভিতরে গার্ডিয়ান যদি কেউ থাকে, স্টুডেন্ট ভিউয়ার তো অবশ্যই, গার্ডিয়ানদের সবাইকেই একই উদ্দেশ্য করে একই কথা বলতে চাই। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যেটা করে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ওঠার পরে এই সমস্যাটা বেশি হয়। 9-10 পর্যন্ত কিন্তু ম্যাথ করতে তার খুব ভালো লাগতো। সে কিন্তু ওই অঙ্ক পারতো টারতো এবং ওই 6 থেকে করে আসছে একই জিনিস, বা 5 থেকে আরও ছোট ক্লাস থেকে ম্যাথ করে আসতেছে, এখন সে পারে, একই জিনিস বারবার করা হয়ে গেছে। ইন্টারে ওঠার পরে তার কাছে মনে হয় যে একটা অঙ্ক এত বড়, তো 1.5 পেজ হয়ে যাচ্ছে, একটা ত্রিকোণমিতির অঙ্ক 1.5 পেজ হয়ে যায় অনেক সময়, তো 1.5 পেজ হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে বলবিদ্যার অঙ্ক আরও বড় হতে পারে, সো 1.5 পেজ হয়ে যাচ্ছে, তাহলে এটা তার করতে বিরক্ত লাগে। তো বিরক্ত লাগে তখন সে করে কি, যে আমি তো সবই বুঝি, আসলে খালি দেখতে হবে যে কোন লাইন থেকে কোন লাইনটা কিভাবে আসছে, হ্যাঁ, খালি কোথায় কি করতেছে। বিশেষ করে ত্রিকোণমিতিতে বেশি হয়, সোফার তুমি এটা আমার চেয়ে ভালো জানো। সো এটা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসছে, ওইটা সে দেখে নেয় সুন্দর মতো, যেটা পরীক্ষার হলে তো পারবো, এটা তো বুঝি যে ঠিক আছে কোসেক থিটা সমান 1/sin থিটা লিখতে হবে, তাহলেই তো হয়ে যাচ্ছে, এটা অন্য কিছু লেখা যাবে না, কোসেক থিটা সমান এখানে অন্য কিছু লেখা যাবে না, এটাই লিখতে হবে। সো তাইলে এই তো আমার অঙ্ক হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে সে ওই জিনিসটা আর মনে থাকে না, যে এখানে কোসেক থিটার সমান যে 1/sin থিটা ছিল, এটা তার মনে থাকে না। সে কোসেক থিটার অন্য একটা ফর্মুলেশন বসে দিয়ে চলে আসে, হ্যাঁ। সো √1 + cot স্কোয়ার থিটা, এটা বসাই দিয়ে অঙ্কটা করার চেষ্টা করে। তো পরে দেখা যায় যে অঙ্কটা তারা হয় নাই। তো এই দেখার অভ্যাসটা বাদ দিতে হবে। তাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্ক যা আছে এটা সে দেখবে, দেখার পরে সে করবে। এটাই হলো মূল জিনিস। একটা কথা বলতে চাই, সেটা হলো গণিতকে মুখস্থ করতে হয় না, গণিতকে বুঝতে হয়। তবে বুঝাই কিন্তু সব শেষ না, মুখস্থ করতে হয় না, কিন্তু তোমরা মুখস্থ করো। অনেকেই মুখস্থ করে বলে, তোমরা জানো না যে তোমরা মুখস্থ করছো, তোমরা নিয়মটাকে মুখস্থ করার চেষ্টা করছো। বুঝে বুঝে প্র্যাকটিস করো, সেটা মুখস্থের মতো যদি হয়েও যায়, একদিন তুমি ঠিকই বুঝে যাবা, যে এখন যদি পুরোপুরি বুঝতে নাও পারো। রাইট। ওকে, তাহলে ভাই এখানে আরেকটা কোশ্চেন লিঙ্ক আপ হয়, ওটা হলো যে কোনো একটা চ্যাপ্টার যখন সে পড়তেছে, ওই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি পড়া বা করা যায় বলি না কেন, ওইটা করার অ্যাকচুয়াল মানে রোড ম্যাপটা কি? একটা চ্যাপ্টার করার জন্য কোশ্চেনগুলো খুব ইন্টেলেকচুয়াল, খুব চমৎকার প্রশ্ন, যেটা আসলে স্টুডেন্টদের দরকার আমি মনে করি। চ্যাপ্টার করার জন্য প্রথমে লিটারেচার থাকে কিছু। ম্যাথের বইগুলো কিন্তু একটু ডিফারেন্ট অন্য বইয়ের চেয়ে। ম্যাথের বইগুলো টোটালি প্রথম দিকে কিছু লিটারেচার থাকে, কীভাবে আসলো, থিওরেমস কোত্থেকে আসলো, ফর্মুলাটা কীভাবে ডিরাইভ করলো, হ্যাঁ, কীভাবে অঙ্ক করতে হয়, কী কাজে লাগে এই অঙ্কটা, এই ধরনের কিছু ব্যাপার স্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলো স্টুডেন্টরা পড়তে চায় না, একদম পড়তে চায় না। তাদের এটা ছোটোবেলা থেকে অভ্যাস, ক্যাপসুল খাওয়া অভ্যাসের মতো। ঠিক আছে, যে অসুখ হলো, ডাক্তারের কাছে যাবো, ডাক্তার আমাকে একটা ক্যাপসুল দিয়ে দেবে, ক্যাপসুলের ভিতরে কী থাকবে সেটা ডাক্তার মশাই জানলেই চলবে, আমার জানার দরকার নেই, আমি এটা গিলে ফেলবো, আমি সুস্থ হয়ে যাবো, বাস শেষ। অথবা আমার সিমটম চলে যাবে, আমি সুস্থ হই বা না হই, আমার সিমটম চলে যাবে, রোগের সিমটমটা থাকবে না। সিমটম চলে যাওয়া আর সুস্থ হওয়া কিন্তু এক জিনিস না। সাপোজ আমার জ্বর হলো, তো জ্বর কী কারণে হয়েছে আমি জানি না, আমি গিয়ে প্যারাসিটামল খেলাম, খেলাম, আমার জ্বরটা কমে গেল, আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো লাগতেছে, সমস্যা নেই। কিন্তু দেখা গেছে যে এটা টাইফয়েডের কারণে বা অন্য কোনো কারণে জ্বর আসছে, যে জ্বরটা আসলে বিপজ্জনক, যেটা আসলে আমার শরীর ক্ষতি করে যাচ্ছে, আমার রোগটা সারে নাই, এটা প্যারাসিটামল খাওয়া বন্ধ করে দিলে আবার শুরু হয়ে যাবে। তো সেরকম পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের হয়। আমার কাছে যেটা মনে হয় যে তারা একটা অঙ্ক করতেছে, তো অঙ্ক করার আগে যে থিওরিটিক্যাল পার্টটা এটা পড়ে নাই, অর্থাৎ ওষুধের ভিতরে কী আছে সেটা সে জানে না, এর সাইড এফেক্ট কী আছে কিছু জানে না, সে করতেছে কি, সরাসরি ওখানে ফর্মুলা এটা দেওয়া আছে, ফর্মুলাগুলো টিক মেরে দিল, টিক মেরে দিয়ে ওই ফর্মুলা দেখে অঙ্ক করার চেষ্টা করছে। ফলে যে জিনিসটা হচ্ছে, সে অঙ্কটার ভিতরে যেতে পারছে না, অঙ্কটা কিছু অঙ্কে আটকে যাচ্ছে, বুঝতে পারছে না যে এটা কীভাবে করবে, কিছু অঙ্ক উদাহরণ দেখে কিছুটা পারছে, এরকম হচ্ছে, বিরক্তি চলে আসছে। সো এটা ঠিক না, আগে লিটারেচারটা স্টাডি করো, লিটারেচারটা সম্পূর্ণ পারতে হবে, এটা পরীক্ষা আসবে, ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা স্টাডি করতে হবে আমার, যেটা পরীক্ষা আসবে সেটা পারার জন্য, এবং সঠিকভাবে কম পরিশ্রম করে পারার জন্য, ভালোভাবে পারার জন্য, সময়ের মধ্যে। ভাই আচ্ছা, তাহলে সে ফার্স্টে হলো থিওরিটিক্যাল পার্টটা পড়বে, দেন হলো ম্যাথে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, এখন স্টুডেন্ট এইচএসসিতে ওঠার পর সে অবভিয়াসলি কলেজের বাইরে কোথাও না কোথাও সে পড়বে। আচ্ছা, এটা মানে কেন পড়বে, আমি এটা জিজ্ঞাসা করতে চাই, অপ্রিয় সত্য, তোমার ইন্টারভিউ নিয়ে এখন। আচ্ছা ভাই, এটা অপ্রিয় সত্য, এটা মানে আমরা যাই হোক বাংলাদেশে প্র্যাকটিস, ওপেন সিক্রেটের মধ্যে। সো সে যখন অন্য যেখানেই পড়তেছে, সে অফলাইনে পড়বে নাকি অনলাইনে পড়বে, নাকি দুইটার মিক্সচার কাইন্ড অফ? আমি যদি এক কথায় উত্তর দিই, অনলাইন ইজ মোর দেন এনাফ।
অনলাইন ইজ মোর দেন এনাফ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নাথিং ইজ মোর দেন এনাফ। কেন? কারণটা হচ্ছে আসলে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। সে নিজে যা শিখবে, এটা একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে খুব বেশি কিছু শেখানো যায় না, সর্বোচ্চ 40-50% শেখানো যায়, তাও পারা যায় না। এটা কিন্তু একটা 5-এর স্টুডেন্টকে কিন্তু অনেকখানি শেখানো যায়, 95%ই শেখানো যায়, হ্যাঁ 5 পর্যন্ত। জুনিয়র লেভেলে ক্লাস 8 পর্যন্ত একটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট 80% শেখানো যায়। এসএসসি লেভেলেও একটা স্টুডেন্টকে 60% শেখানো যায়, কিন্তু একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে 40%-এর উপরে শেখানো যায় না, খুব টাফ। অনার্সে গেলে এটা আরও পারা যায় না, এটা 20%-এর নিচে 15%-এ চলে আসে। হ্যাঁ, আমি এটা হিসাব করে দেখেছি, এটা কিন্তু মানে আন্দাজ করা কোনো আমি ডেটা তোমাকে দিচ্ছি না, আমি কিন্তু এটা হিসাব করে দেখেছি যে কতটুকু আমাকে আমার টিচার শিখিয়েছে। আমি অনার্স লেভেলের সেই হিসাবটা থেকে বলছি যে এটা আমি কতটুকু নিজে শিখেছি। তোমার ক্ষেত্রেও তাই, তুমি জাজ করে দেখো, জাস্ট একটা কোর্সকে দেখো, যে কোনো একটা কোর্সকে তুমি যদি জাজ করে দেখো তোমার স্টুডেন্ট লাইফের, সেইখান থেকে তুমি বুঝতে পারবে যে এটা খুব বেশি কিছু শেখানো যায় না। তাহলে নিজেকেই শিখতে হবে এবং বইয়ের মধ্যে সব কিছু আছে, তাহলে শিখতে পারবো না কেন? হ্যাঁ, টিচার যে কাজটা করে সেটা হচ্ছে টিচার টাইমটা কমিয়ে দেয় আমার, যে আমি পড়তে বসছি, সো আমার যেই জিনিসটার আমার হয়তো 3 ঘন্টা সময় লাগতো বুঝতে বা করে এতে, সেটা হয়তো আমার দেখা গেছে 10 মিনিটে বা 15 মিনিটে আমি এখন পারছি। এটা আমার টিচার আমাকে এই হেল্পটা করে। তো সেই হেল্পটা তো কলেজে করার কথা, তো বা স্কুলে করার কথা, তাই না? তো সেটা কলেজে করে না তা বলবো না, কিন্তু সেখানে কিছু কিছু ক্ষেত্রে অসৎ প্র্যাকটিস আছে ভাই, হ্যাঁ। এটা আসলে বলার অপেক্ষা নেই। কিছু কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ মানুষই করাপ্ট হয়ে গেছে এখন, ঠিক আছে? শিক্ষকরা যদি করাপ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার কিছু বলার নেই। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না, তো সেটা হচ্ছে না, সেটা তুমি বাসায় এসে পড়ো। তারপর যদি তোমার না হয় তাহলে তুমি অনলাইনে চলে যাও। অনলাইনে চলে যাও কেন? কারণ তোমার যাওয়া আসার যে সময় খরচ, আর্থিক খরচ, শারীরিক খরচ, এই খরচগুলো সবগুলো বেঁচে যাচ্ছে, তোমার অনলাইনে হয়ে যাচ্ছে। আর এরপরেও যদি তোমার না হয় তাহলে তুমি এখন কী করবে, তাই তো? তো তুমি অফলাইনে যাবে। তো আমি বলবো যে অফলাইনে পড়বে, অনলাইনে পড়বে, কলেজে পড়বে, তুমি নিজে কখন পড়বে? আচ্ছা, তাহলে ভাই প্রেফারেবল হলো অনলাইন, তাই তো? বাট স্টুডেন্টদের একটা ঝামেলা কি ভাই, ওরা অনলাইনে যেখানেই কোর্স কিনুক না কেন, হয় আমাদের বা যেখানেই কিনুক না, ওরা কোর্সটা কিনে রেখে দেয়। হ্যাঁ। ওরা যে ওই বসবে, ভিডিওটা দেখবে, নোট করবে, ওদের ওই ধৈর্যটা আর হয় না। আচ্ছা। সো এখনো মানে 2020-এর পর অনলাইন মুখী হওয়ার পরও আমরা, মানে আমি যেটা ফিল করছি আর কি, অনলাইন অফলাইনের রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে নাই, কাইন্ড অফ একটা সাপ্লিমেন্টের মতো আসছে। হুম। যে আচ্ছা, অফলাইনে কোনো ক্লাস মিস গেলে আচ্ছা এটার লেকচারটা অনলাইনে আছে, হুম। ওরা এইভাবে ট্রিট করে জিনিসটাকে। ওকে। সো এই ক্ষেত্রে ভাই আমি যতই বলি না কেন যে পোলাপান অনলাইনে বেটার, কারণ ভাই আমি একটা জিনিস যেটা ফিল করি যে একটা স্টুডেন্ট এইচএসসির শুরু থেকে লাস্ট পর্যন্ত যা যা লাগবে সব কন্টেন্ট অনলাইনে ফ্রিতে আছে। হ্যাঁ। কোর্সও না, ফ্রিতেই আছে। বাট তাও সে মানে ইন্ডিয়ান ঘুরে ফিরে অফলাইনে যাবে, কারণ ওই যাবে। রেগুলার একটা পড়ার মধ্যে থাকা পিয়ার হ্যাঁ। প্রেশারের একটা ব্যাপার আছে। হুম হুম। সো ধরেন একটা স্টুডেন্ট অফলাইন কোথাও পড়তেছে, ওই অফলাইনের পাশাপাশি কি তার একটা অনলাইন কোর্স কিনে রাখা ভালো নাকি দরকার নেই? ডেফিনেটলি ভালো, কারণ অফলাইনে সে প্রত্যেকটা জিনিস সঠিক সময় মতো প্রতিদিন যেতে পারছে কিনা, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে পারছে কিনা, টিচার বলছে শুনছে, আরেকটা জিনিস লিখতে গিয়ে এটা হারিয়ে গেছে, এমন তো হয়। তাহলে এই ক্ষেত্রগুলোতে তার আবার একটা জিনিস সাফিস করে না আমার কাছে যেটা মনে হয়, এটা পুরাতন গার্ডিয়ানদের একটা প্র্যাকটিস আছে। তারা এটা বলে যে অনলাইনে কোনো লেখাপড়া হয় না, খালি দুষ্টামি হয়। হ্যাঁ, মোবাইল বা হচ্ছে অনলাইন হচ্ছে একটা বদমাইশি করার যন্ত্র, ঠিক আছে, এটা বলে। তো আসলে পৃথিবীর সব কিছুই আমরা দেখি যে আমাদের যে নিউক্লিয়ার এনার্জি = mc² থেকে যে এনার্জি আসে, সেই নিউক্লিয়ার এনার্জি তো ভালো কাজেই ব্যবহার করার জন্য, তাই না? আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওপেন হবে সামনে, সো এটা ভালো কাজে ব্যবহার করার জন্য। যদি খারাপ কিছু করা যায় তাহলে আমি তো সেটা নিউক্লিয়ার এনার্জির দোষ দিব না, আমি এটা ব্যবহারকারীর দোষ দিব যে সে কিভাবে ব্যবহার করছে। এবং বিজ্ঞানীরাও কিন্তু এটাকে ওই কারণে আবিষ্কার করে নাই যে এটাকে খারাপ কাজে ব্যবহার করার জন্য, তাই না? তো তুমি বারুদের তো অনেক ভালো ব্যবহার আছে, তুমি এটাকে ডিনামাইটই বানাবে এমন তো কোনো কথা নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে সেটা, আমি এটাকে কি কাজে ব্যবহার করবো সেটা তো অনলাইনের যে পড়াশোনাটা কোর্স কিনে রাখি, রেকর্ডেড কোর্স। লাইভ খারাপ না, কিন্তু লাইভে সবসময় সময় করে ম্যানেজ করাটা কঠিন। সো সেই জন্য হ্যাঁ, রেকর্ডেড কোর্সটাই আমি সাপোর্ট করবো, যে রেকর্ডেড কোর্স ইজ দ্য বেস্ট। সো রেকর্ডেড কোর্সটা যদি কেউ করে এবং এটা যদি সঙ্গে থাকে, এটা যদি তার যেখানে যেখানে দরকার সেই জায়গাটা যদি বের করে, সেরকম কোর্স কিনতে হবে অবশ্যই, সেই জায়গাটা যদি বের করে সে পড়ে এবং দেখে এবং সাথে সাথে অঙ্কগুলো করে, নোট ডাউন করে, তাহলে এটা যথেষ্ট। এবং সেক্ষেত্রে অফলাইনের পাশাপাশি এটা একেবারেই খারাপ কিছু না, অনেক ভালো কিছু, খারাপ কিছু তো নাই,
বরঞ্চ অনেক ভালো কিছু। আর আমি যেটা বলবো যে অফলাইনের পাশাপাশি এটাকে তুমি রাখার কথা আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছো, অফলাইনই আসলে দরকার নাই, যদিও গার্ডিয়ানরা অনেকেই আমার সাথে একমত হবেন না, কিন্তু আপনার মতামত আপনার কাছে। আমি যেটা বুঝি যে আসলে প্রয়োজন নাই, আসলে প্রয়োজন নাই। আপনারা যারা ভালো করেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সাহিত্যিক হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে, কবি হয়ে গেছে, অন্য কিছু হয়েছে, সো ভার্সিটি টিচার হয়েছে, সো অনেক কিছু করছে, সচিব হয়ে গেছে, সো কেউ সেনা কর্মকর্তা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই তো আসছে। তা আসলে তারা কি সবাই কি এরকম মানে একেবারে A to Z প্রাইভেট পড়তো খালি? ব্যাপারটা কিন্তু সেরকম না। তাহলে এই কথাটা বুঝতে হবে। এটা আমি এগ্রি করবো ভাই, যে মানে নিজে ট্রাই করলে পসিবল কিভাবে। আমার কলেজে একটা ফ্রেন্ড ছিল, ও হলো কলেজের 1.5 বছর কারো কাছে কোনো প্রাইভেট পড়ে না। হ্যাঁ। ও জাস্ট ক্লাস করতো, ক্লাস করার পর হোস্টেলে যায়, নিজে পড়াশোনা করতো। ও এখন রাজশাহী মেডিকেলে আছে, ডাক্তারি পড়তেছে। সো আচ্ছা, পসিবল, জাস্ট ওই আমাদের দেখা যায় যে ওই পেশেন্সটা বা ধৈর্যটা, এফোর্টটা থাকে না আর কি। আচ্ছা ভাই, নোট ডাউনের কথা যেহেতু বললেন, ওইটার সাথে আর একটা প্রশ্ন, যে ম্যাথ অ্যাকচুয়ালি সে নোট করবে কিনা, নোট করলে কিভাবে করবে? আচ্ছা, নোট ডাউন করাটা জরুরি, কারণ নোট ডাউন করার সময় আমার একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আচ্ছা, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, নোট ডাউন করলে জিনিসটা আমার কাছে থেকে গেল, যখন আমি কোনো কারণে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে না ঠিক আছে, এখানে কি এটা ছিল নাকি এইভাবে করে করতে হতো, কেন জানি এটা করতে হতো, নাকি এইভাবে করে করতে হতো, সেটাই বা কেন। তো আমি নোট খাতাটা একটু বের করে দেখতে পাচ্ছি, এই আর কি। তো এটা আমি নোট ডাউন করাটাকে সাপোর্টই করব, তবে সময় নষ্ট করে নয়, আগে প্র্যাকটিস তারপরে নোট ডাউন। প্র্যাকটিস করবে না, ওইটা আরেকটা প্র্যাকটিস হিসেবেই আমি গ্রহণ করি আর কি। ওকে, তাহলে করবে এখন ভাই, তাহলে কিভাবে করবে? নোট ডাউন করতে হবে হচ্ছে, আমি প্রথমে শুরু করলাম, একটা চ্যাপ্টার শুরু করলাম, সাপোজ ম্যাট্রিক্স, প্রথম চ্যাপ্টার। সো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস, এই চ্যাপ্টারটা আমি শুরু করলাম। শুরু করার পরে এখানে অঙ্ক করতেছি, বুঝলাম, থিওরিজ পড়লাম, অঙ্ক করলাম, প্র্যাকটিস করলাম। যখন আমি দেখলাম যে না, মোটামুটি আমার এটা সুন্দর, আমি এখন পারছি, সব অঙ্কই আমি পারি, তখন এক পাশ থেকে সবগুলো অঙ্ককে নোট ডাউন করে ফেললাম আচ্ছা, খাতার মধ্যে। এখন ভাই নেক্সট কোয়েশ্চেন যেটা যাব, যে অনেক কলেজে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াইতেছে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতেছে, আর অনেক কলেজে মিক্স করে পড়াইতেছে। কিছু কলেজে কিছু প্র্যাকটিস আমার কাছে এত বাজে লাগে যে তাদের 3জন টিচার সাইমালটেনিয়াসলি সেম টাইমে 3টা চ্যাপ্টার প্যারালালি পড়াইতেছে। হ্যাঁ, সো দেখা যায় যে স্টুডেন্টের উপর এটা প্রেশার হয়ে যায়। সো আমার প্রশ্ন হলো যে একটা স্টুডেন্ট এট এ টাইম কি একটা পেপারই পড়বে নাকি 2টা পেপার একসাথে পড়বে, মানে অ্যাকচুয়ালি কিভাবে পড়বে সে? আচ্ছা, স্টুডেন্টের হাতে আসলে এই ফ্রিডমটা খুব কম। কারণটা হচ্ছে যে কলেজে কিন্তু তাকে একটা সিস্টেমের মধ্যে বাইন্ড করে ফেলবে, তার সিস্টেমেই তাকে এগোতে হবে যদি কলেজে সে ভালো করতে চায়। না হলে দেখা যাবে যে অন্য রকমের একটা পেরেশানি চলে আসছে, গার্ডিয়ান ডাকা হচ্ছে বা জরিমানা করা হচ্ছে বা উত্তীর্ণ হতে বাধা দেওয়া হচ্ছে, ইত্যাদি অনেক কিছু চলবে। তো সেই জন্য তাকে কলেজকেই ফলো আপ দেওয়াটাই বেটার। এক, দুই হচ্ছে, আমি যদি বলি যে কলেজগুলো যে সিলেবাসটা ফলো করে বা একই সাথে 2 পেপার পড়াচ্ছে বা একসাথে প্যারালালি 3টা টিচার, 3টা সপ্তাহে 2 দিন করে 6 দিনে দেখা গেলো বা 5 দিনে দেখা গেলো যে 3টা চ্যাপ্টার চলতেছে একই টিচারের, ভিন্ন ভিন্ন টিচারের। তো সেই ক্ষেত্রে এটা আসলে সিলেবাস প্রণেতা, মানে কলেজের যে সিলেবাস প্রণেতা যারা আছেন বা ডিপার্টমেন্টের হেড যিনি আছেন বা যেভাবে এটাকে কারিকুলামটা টানা হচ্ছে, এখানে অদক্ষতার ব্যাপার থাকতে পারে। আবার এমন থাকতে পারে যে এটা ডিসঅনেস্টি কিছু ইস্যু থাকতে পারে। আমি খোলামেলাই বলি সব কিছু আমার, কারণ মানুষ ডিসঅনেস্টি করতে পারলে আমি বলতে পারবো না কেন। আমার সহজ কথা হচ্ছে এটা কী ধরনের হয়, যেমন আমি দেখা গেল কি যে আমি বৃত্ত শুরু করলাম, আবার কনিক শুরু করলাম, এদিকে সরলরেখা পড়ানো হয়নি এখন, তাহলে আমার স্টুডেন্টে কীভাবে বুঝবে? আমি তো বলি যে সরলরেখা ঠিকমতো বুঝবে, তারা সরলরেখা ঠিকমতো বুঝবি, বৃত্ত আর কনিক্সে তোকে পড়তে হবে না, তেমন কিছু করতে হবে না, তুই শুধু অঙ্ক 2একটা করে হাতে নিবি আর ধরবি আর দেখবি যে সব পারতেছিস, বুঝে গেছিস, সব পারতেছিস। তাহলে কেন আমাকে এরকম ধরনের উল্টাপাল্টা জিনিস দেওয়া? আমাকে ত্রিকোণমিতি পড়ানো হয় নাই, এদিকে ক্যালকুলাস আরম্ভ করে দিছে। আমি ত্রিকোণমিতি লাইনে লাইনে ত্রিকোণমিতি ক্যালকুলাসের মধ্যে, আমি কিভাবে করে ত্রিকোণমিতি ছাড়া আমি ক্যালকুলাস কিভাবে দেয়? তাহলে এটা যে দিছে, সে কেন দিছে বা কি খেয়ে দিয়েছে, এটা আমার বোধগম্য না আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কলেজটা ভালো করার জন্য তাকে কিন্তু করতে হবে, কিছু করার নাই, কিছু করার নাই। কিন্তু আমার মতে প্রথমে ফার্স্ট পেপার তারপর সেকেন্ড পেপার করাই বেটার, এবং এক সিকোয়েন্সে করে যাওয়া বেটার। আর 2 পেপার করলেও
চ্যাপ্টারগুলো প্রিরিকুইজিট চ্যাপ্টারগুলো আগে করে তারপরে চ্যাপ্টারগুলোতে যাওয়া উচিত। আমি সম্ভাবনা করতে আসছি, তা আমি সম্ভাবনা করতে আসার আগে আমার বিন্যাস সমাবেশ অবশ্যই পারা থাকতে হবে। আমি বিন্যাস সমাবেশ না করে অবশ্যই আমি দ্বিপদী উপপাদ্যে যাব না। হ্যাঁ, কারণ বিন্যাস সমাবেশ আমাদের উচ্চ মাধ্যমিকে যে দ্বিপদী উপপাদ্য রয়েছে বা দ্বিপদী বিস্তৃতি রয়েছে, সেটার আগে আমার বিন্যাস সমাবেশটা বোঝাটা অত্যন্ত জরুরি দ্বিপদীকে ক্লিয়ার করে বোঝার জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। সো এগুলো তো আসলে সিকোয়েন্স তো ব্রেক করা যাবে না। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় তো 10টা 20টা চ্যাপ্টার আছে। যারা এইচএসসিতে নতুন উঠতেছো, কনগ্রাচুলেশন। সো ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা। এখন কোন চ্যাপ্টারে সে কীরকম ফোকাস অ্যান্ড টাইম দিবে, অ্যান্ড কোন চ্যাপ্টারটা কি পরিমাণে হার্ড, এটা একটু বেটার হয় আমি যদি একটা একটা চ্যাপ্টারের নাম বলি, দেন আপনি আমার বলতে থাকেন। একটা চ্যাপ্টারের নাম, হ্যাঁ ঠিক আছে, বলা যায়। বলা যায়। তো আমি ফার্স্ট পেপার দিয়ে যদি স্টার্ট করি, একদম শুরুতে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। কয়দিন লাগে এসে পড়বে, এন্ড এটা কি পরিমাণে হার্ড? এটা বেশ ওদের জন্য নতুন, কিন্তু খুব বেশি কঠিন বলবো না। এটা নতুন হিসাবে সময়টা যদি প্রথমে স্টার্ট করে তাহলে সময়টা একটু বেশিই দিতে হবে। হ্যাঁ, সো কিন্তু এটা বেশি লাগার কথা ছিল না। তারপরেও এটা 12 দিন, 10 থেকে 12 দিন সর্বোচ্চ, 10 থেকে 12 দিন। এখন ভাই সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, এটা তাদের নির্ভর করতেছে ফিজিক্সের ভেক্টর করেছে কিনা। যদি ফিজিক্সের ভেক্টর করে থাকে তাহলে এটাতে মানে ফিজিক্স এবং এইটা মিলায়ে যদি আমি বলি, ফিজিক্সের ভেক্টর অনেক বেশি কিছু আছে, অ্যাপ্লিকেশনটা আছে, এখানে তো অ্যাপ্লিকেশনটা না। এই ভেক্টর করার জন্য তার সর্বোচ্চ 5 দিন সময় দিতে হবে। এটা কিন্তু আমরা বলতেছি যে তোমার নিজেরে কত সময় দিতে হবে, নট লাইক যে আমার স্যার কি পড়াইতেছে, আমি নিজে বসবাই। হ্যাঁ, 5 দিন, সর্বোচ্চ 5 দিন। ভাই থার্ড সরলরেখা, সরলরেখা এটা একটা ম্যাসিভ জিনিস, এটা সময় দিতে হবে, ভালো সময় লাগবে এটাতে। এখানে 7টা এক্সারসাইজ আছে, অনুশীলনী আছে। তো 7টা এক্সারসাইজ যদি আমি এক একটাতে আমি 4 দিন করে সময় দিই, তাহলে 28 দিন, 1 মাস ধরতে হবে, 30 দিন ধরো। ওকে। 4 নাম্বার চ্যাপ্টার বৃত্ত, এটা যদি সরলরেখা খুব ভালো করে করা হয় তাহলে এটা খুব বেশি সময় লাগবে না। তারপরেও 7 দিন বা 8 দিন, 8 দিন ধরতে হবে, 8 থেকে 8 দিন। ওকে। 5 নাম্বার চ্যাপ্টার ভাই বিন্যাস সমাবেশ, এটা সম্পূর্ণ নতুন জিনিস ওদের জন্য। কম্বিনেটরিক্সের অংশ, সো স্ট্যাটেও কাজে লাগে এটা। এই জিনিসটা যেহেতু বুঝার ব্যাপার আছে, কিন্তু এটা অঙ্ক করতে সময় লাগে না, কিন্তু বুঝার ব্যাপার আছে। প্রথম দিকে কনসেপ্টটা বুঝতে গেলে ওই যে লিটারেচারটা পড়তে বলেছি ওটা যদি পড়ে তাহলে তাদের হচ্ছে 6 দিন। ওকে, দুটো এক্সারসাইজ আছে। 5.1 5.2 চ্যাপ্টার 6 ভাই ছোট্ট যে ত্রিকোণমিতিটা আছে, এটা মূলত 9-10 এর ত্রিকোণমিতিটা। এখানে এটা একটু ভেঙে দিই। এখানে 6.1 যেটা আছে সেটা 9-10 এর হায়ার ম্যাথের 8.1, আর এখানে 6.2 যেটা আছে সেটা হচ্ছে হায়ার ম্যাথের 8.2, জেনারেল ম্যাথের হচ্ছে 9.1। ঠিক আছে, সো এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তবে এমসিকিউর জন্য করে রাখা দরকার, এবং অন্যান্য ম্যাথগুলো পরের ত্রিকোণমিতিটা 7-এর ত্রিকোণমিতিটা ভালো করে পারার জন্য এটা করে রাখা দরকার। তো সেই জন্য আমি বলবো যে হচ্ছে এটাতে সময় দিতে হবে। এটা ওরকম। এরপরে যে একটা পার্ট আছে আবার, সেটা হলো গ্রাফ। এটা কিন্তু আসে, এবং এটা না বুঝলে কিন্তু অ্যাকাস্টিক্স বা শব্দবিজ্ঞান বা ওয়েভস এন্ড অসিলেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু বোঝা যাবে না। সো ওইটাতে সময় দিতে হবে। তো সব মিলে যদি আমি বলি, প্রথম এক্সারসাইজটার জন্য 1 দিন সময়, দ্বিতীয় এক্সারসাইজটার জন্য 1 দিন সময়, তৃতীয় এক্সারসাইজটার জন্য হচ্ছে 2 দিন সময়, 3 দিন সময়। ওকে, তাহলে টোটালি 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন, 5 ডেজ ম্যাক্সিমাম। এখন ভাই চ্যাপ্টার 7 ইটস কোর ট্রিগোনোমেট্রি, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, যেটা ইন্টারমিডিয়েটে প্রায় নতুন, সম্পূর্ণই নতুন। তো এখানকার ভিতরে 7.1 যেটা আছে, এটা আমাদের এখান থেকে শুরু করে 7.2, 7.3 এভাবে 7.7 পর্যন্ত চলে গেছে। সো এই জায়গাটা বেশ ভালো সময় লাগবে। ত্রিকোণমিতির অঙ্ক করতে একটু সময় লাগে, এটা কারণটা হচ্ছে ত্রিকোণমিতিতে একটা কোসেক লিখতে কিন্তু কয়েকটা লেটার লাগে, ঠিক আছে, সো 5টা লেটার লাগে। তো এইভাবে আমাদের কিন্তু এই ত্রিকোণমিতির মানে অপারেটরগুলো বড় বড় লিখতে হয়, অনেক কাগজ ভরে যায়, সময় লাগে। তো এটাতে আমি বলবো যে হচ্ছে 7টার জন্য যদি আমি 3টা করে এক একটার জন্য যদি আমি 2 দিন করে সময় ধরি তাহলে 14 দিন হয়। আমি তারপরেও এটা 20 দিনের কম আমি মনে করি না। 20 দিন, মিনিমাম 20 দিন। পরের চ্যাপ্টারে যাওয়ার আগে ভাই ত্রিকোণমিতির একটা কোশ্চেন আমি করে আমার মাথায় আসলো। মেজরিটি স্টুডেন্ট পড়ানোর সময় এটা করে যে ভাই লেফট হ্যান্ড সাইডে একটা দেয়া আছে, আমি রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে বলছি, ঠিক আছে। সো
আমি বুঝবো কিভাবে? আমি যদিও ওদের একটু ভাঙিয়ে দেওয়ার ট্রাই করি, বাট আমি আপনার থেকে জানতে চাইতেছি যে একটা সার্টেন জিনিস দেয়া আছে, ওইখান থেকে একটা প্রমাণ করতে বলছে। And আমি হ্যাঁ দেখতেছি এখানে কিছু ক্যালকুলেশন করতেছে। হ্যাঁ সো স্টুডেন্ট যেটা ফিল করে যে ভাই এত মুখস্থই করা লাগবে। আচ্ছা, বাট এটা কি আদৌ মুখস্থ করা লাগবে? এটা আমার কাছে একসময় মনে হতো মুখস্থ করা লাগবে, কিন্তু আমি শিওর যেটা মুখস্থ করা লাগবে না। সো এই ধরনের কেসে আমি যেটা বলবো যে এটা মুখস্থ করার বিষয়টা তো নাই, একেবারেই মুখস্থ করার বিষয়টা নাই। সে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আগের লাইন থেকে পরের লাইনটাতে প্রজেক্ট করব কিভাবে, এই জিনিসটা এখানে রয়েছে। সেই প্রজেক্ট করার যে ব্যাপারটা আছে সেটা হলো এরকম যে 4 আর 3 এ 7 হয়, হুম, আবার 5 আর 2 এও কিন্তু 7 হয়। এখন উপরের লাইনে যদি 7 থাকে তাহলে পরের লাইনে আমি কিভাবে বুঝবো যে এটা 4 আর 3 হবে নাকি 5 আর 2 হবে, নাকি 7 গুণন 1 লিখতে হবে এখানে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু আছে। তো এই জিনিসটা টিচাররা বেশিরভাগ ক্ষেত্রে বোঝায় না, স্টুডেন্টরা বুঝতেও চায় না। কারণটা কি, স্টুডেন্টদেরকে এই জিনিসটা বোঝালে যেটা হয়, স্টুডেন্টের কাছে এটা পেঁচাল মনে হয়, যেটা করতে হবে এটা করতে হবে, আমার এটা জানলেই তো হয়ে যায় যে এটা 4 আর 3 এ 7 হয়, এই 7 উপরে লেখা আছে, এখানে 4 আর 3 ভাঙায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে পরীক্ষায় যে অঙ্কটা আসে সেটা দেখা যায় যে সে এটা কিন্তু 7এই আসছে উপরের লাইনে, কিন্তু অঙ্কটা একটু জায়গায় একটা চেঞ্জ করে দেওয়ার কারণে দেখা গেছে এটা 4 আর 3 এ না হয় এটা 5 আর 2 এ 7 হবে। এবার সে 4 আর 3 যোগ করে 7 মিলিয়ে অঙ্ক করার চেষ্টা করছে আর বারবার কাটছে আর ছিঁড়ছে, কাটছে আর ছিঁড়ছে, কিন্তু কাজ হচ্ছে না। তাহলে এই যে ব্যাপারটা আছে প্রত্যেকটা অঙ্কের যে কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনাল থাকে আর নন কন্ডিশনাল থাকে। সো কিছু কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনগুলো স্টাডি করতে হবে এবং হচ্ছে যে প্রমাণিতব্য, যার বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে, সমান দেখাতে হবে, সেই জায়গাটাতে ভিতরে কিন্তু ক্লু রয়ে গেছে। এটা আমি বলবো আরও এটা পডকাস্ট যাচ্ছে, আমি নির্ধারিত শ্রেণী কার্যক্রমে আমি বলার চেষ্টা করব, ক্লাস রেকর্ডিংয়ের সময় আমি বলার চেষ্টা করব যে এটা যথেষ্ট পরিমাণ ক্লু রয়েছে। এবং আমি অঙ্ক করানোর সময় সবসময় বলে দিই যে দেখো ওই যে ওইখানে এটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এইটা এই কাজ করা যাবে না, এই কাজ করতে হবে। দেখো ডান পাশে এইটা দেখা যাচ্ছে, দেখো বাম পাশে এইটা আছে, দেখো আমার কন্ডিশনের মধ্যে কিন্তু এইটা বলা আছে, তাহলে আমার কিন্তু এটা করা উচিত না, আমার এটা করতে হবে। এভাবে করে করে আমি অঙ্কটা শেষ করে দিই। ওকে, আচ্ছা ভাই, তো এখন আবার ওই টপিকে ব্যাক আসি। 8 হ্যাঁ, নাম্বার চ্যাপ্টার ফাংশন। ফাংশন, হ্যাঁ ফাংশন 9 10 পড়েছে। এখানে নতুন অল্প কয়েকটা জিনিস আছে এবং সেগুলো বেশ ইজি। সো নট মোর দেন 3 days। 3 দিন? হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপর ভাই চ্যাপ্টার 9 ক্যালকুলাসের ক্যালকুলাস, প্রথমটা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। লিমিটে তার সময় একটু লাগবে, লিমিটে তাকে 3 দিন সময় নিতে হবে। এরপরে চলে যাবে একেবারে শেষ পর্যন্ত, ক্যালকুলাসের ব্যবহার পর্যন্ত। তো সেখানে 9.8 9.9 প্রত্যেকটাতে যদি আমি গড়ে 3 দিন করে ধরি তাহলে 3 আর 24 আর এদিকে ধরি 3 প্রায় 27, 1 মাস, প্রায় 1 মাসের 1 মতো মাস, যাইতেছে। 1 মাস নিতে হবে, এটা নিতে হবে। নিতে হবে। ভালো করে বেসিকটা ক্লিয়ার করার জন্য প্রথম দিকের এক্সারসাইজগুলোতে সময় কম লাগবে, হুম। লাস্টের দিকের এক্সারসাইজগুলোতে সময় বেশি লাগবে, একেবারে শেষেরগুলো আবার কম লাগবে, যেখানে অ্যাপ্লিকেশনটা আছে হ্যাঁ, লাস্টের দুইটা, জিওমেট্রিক অ্যাপ্লিকেশন এবং আমার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। তার আগের চ্যাপ্টারগুলোতে একটু আবার সময় লাগবে, ওগুলোতে কিছু বোঝার ব্যাপার স্যাপার আছে, ওটা ভালো না বুঝলে কিন্তু পরের যে 10 চ্যাপ্টার 10 এটা কিন্তু পারবে না। আচ্ছা, এখন ভাই চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এটা 1 মাস, 1 মাস। ওকে, 1 মাস। ইন্টিগ্রেশন করার আগে অবশ্যই ডিফারেন্সিয়েশনটা ভালো করে বুঝিয়ে নিয়ে করতে হবে, না হলে কিন্তু ওই ইন্টিগ্রেশনে কোনো দাম নাই। সিস্টেম ধরে ধরে খালি অঙ্ক করলাম যে ঠিক আছে ইন্টিগ্রেশন সাইন এক্স সমান সমান মাইনাস কস এক্স প্লাস সি, এই এইভাবে ইন্টিগ্রেট করে খুব বেশি লাভ নাই। ইন্টিগ্রেশন কি করতেছি এটা না জেনে আসলে করলে, এটা বুঝতে হলে অবশ্যই ডিফারেন্সিয়েশন ভালো করে বুঝে আসতে হবে। এখন ভাই সেকেন্ড পেপারের একদম প্রথম চ্যাপ্টার যেটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, এটাও আগের পড়া জিনিস, 3 দিন। 3 দিন। ওকে, সেকেন্ড চ্যাপ্টারটা ভাই যোগাশ্রী সমাবেশ। এটা আগের পড়া না, তবে জিনিসটা বেশ ইজি, কিন্তু গ্রাফ আঁকতে সময় লাগে, অনেক কিছু ডিসিসিভ ইস্যুজ আছে, এটাতেও 3 দিন। 3 দিন। ওকে, চ্যাপ্টার 3 জটিল সংখ্যা। জটিল সংখ্যা, জটিল সংখ্যা কিন্তু আসলে জটিল না, আর সরল রেখা কিন্তু আসলে সরল সরল না, না। এটা কিন্তু আমি সবসময় বলি। তো জটিল সংখ্যা যেহেতু জটিল না কিন্তু নতুন, নতুন, সেই সুবাদে এটা 6 দিন। 6 দিন। 4 নাম্বার চ্যাপ্টার ভাই বহুপদী। বহুপদী,
এটা সম্পূর্ণ আগের ধারণা। যারা খুব ভালো করে বীজগণিত এবং হচ্ছে দ্বিঘাত রাশির সমাধানগুলো বুঝে এসছে নবম দশম শ্রেণী থেকে, তাদের জন্য এটা খুব ইজি। কিন্তু এখানে যে বিষয়গুলো থাকে, স্টুডেন্ট শুধু 4 রকমের অঙ্ক আছে, তো স্টুডেন্ট শুধু সিস্টেম ধরে ধরে অঙ্কগুলো করতে চায়, খুব এটাই খুব বিরক্তিকর। এই কারণে তাদের কষ্টটা বেশি হয়, কিন্তু তারা কিন্তু জানে না, তারা ভাবে যে আমি সিস্টেম ধরে অঙ্ক করলে বোধহয় আমার ইজি হয়ে যাবে, কিন্তু কষ্টটা বেশি হয়। তো এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে মূলত দুটো এক্সারসাইজ আছে। এটা 10 দিন। 10 দিন। চ্যাপ্টার 5 ভাই, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, এটা নবম দশম শ্রেণীতে কিছুটা পড়া আছে। আবার যদি সে বিন্যাস সমাবেশ ভালো করে বুঝে থাকে তাহলে তার জন্য এটা খুব ইজি। তো দুটা এক্সারসাইজ কমপ্লিট করার জন্য এখানে আমি যেটা বলবো ম্যাক্সিমাম 7 দিন। এরপর ভাই চ্যাপ্টার 6 কনিক। চ্যাপ্টার 6 কনিক্স। কনিক্স যদি বৃত্ত ভালো করে করা থাকে, সরলরেখা তো কোর্সে অবশ্যই ভালো করে, না করা থাকলে তো বৃত্ত পারার কথা না খুব ভালোভাবে। বৃত্ত যদি করা থাকে এখানে খুব একটা কষ্ট হবে না, তবে 10 দিন সময় দিতে হবে। 3টা এক্সারসাইজ আছে যেহেতু। চ্যাপ্টার 7 ভাই, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মূলত এখানে ত্রিকোণমিতিক সমীকরণও আছে আর কি, দুটো এক্সারসাইজ আছে। তো এটা করতে খুব একটা সময় লাগে না, তবে স্টুডেন্টরা অনেক সময় ঘাবড়ে যায়, অঙ্কের পরিমাণটা একটু বেশি, সংখ্যা অনেক বেশি আছে, যারা ভালো করে প্রস্তুতি নিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ 7 দিন। 7 দিন। আচ্ছা ভাই চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা। এটা ইট উইল টেক টাইম। এটা সময় নিবে। এটা কারণটা হচ্ছে যে প্রথম আমি যখন স্থিতিবিদ্যা করতাম ছাত্র জীবনে, আমার কাছে মনে হতো, আমি গোলাম রহিম কাজী স্যারের বই পড়েছিলাম, ওই স্যারদের বই এখন খুব একটা দেখা যায় না, আবার লুৎফুজ্জামান স্যারের বই পাওয়া যেত। তো এখন যে অথর আছে মূলত ওই অথরদের ছাত্র, এই পর্যায়ের লোক আর কি, ওনারা সবাই ওই অথরদের বই পড়েছেন। এনিওয়ে, তা আমি বলি যে স্থিতিবিদ্যা আমার কাছে প্রথম যেটা মনে হতো যে ফিজিক্সের জিনিস এখানে কেন। হ্যাঁ, কিন্তু আমি বলি যে এটা ফিজিক্সের জিনিস না। ফিজিক্সে তুমি হিসাব করে বের করেছো যে ঠিক আছে এত বেগে এত কিলোমিটার কতক্ষণ সময় লাগবে, প্রশ্নটা ছিল এরকম। কিন্তু এখানে এটা না, এত বেগে এতটুকু এইভাবে এটা হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। এই প্রমাণ করাটার কারণে এটা ম্যাথ, এইটাই ডিফারেন্স। এখানে একটা ত্রিকোণমিতির অঙ্ক থাকতে পারে, একটা ক্যালকুলাসের অঙ্ক থাকতে পারে, মানে এটা তো অ্যাপ্লাইড ম্যাথ। এটা অ্যাপ্লাইড ম্যাথ। অ্যাপ্লাইড ম্যাথে 3টা চ্যাপ্টার আছে, আমি বলে নিই, তুমি তো জানোই 3টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে যোগশ্রী প্রোগ্রাম, আর এখানে হলো 2টা, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। তো এটাতে সময় লাগবে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা সম্পর্কে একই কথা আমার। স্থিতিবিদ্যার 3টা এক্সারসাইজ আছে, 3টাই জায়ান্ট, 3টা থেকে প্রশ্ন আসে। তো স্থিতিবিদ্যায় কষ্ট হবে, এটা সময় লাগবে, এটা মানে অ্যাটলিস্ট 18 দিন। 18 দিন। আচ্ছা ভাই চ্যাপ্টার 9 গতিবিদ্যা। চ্যাপ্টার 9 গতিবিদ্যা, অ্যাটলিস্ট 21 ডেজ। 4টা এক্সারসাইজ আছে। আর ভাই লাস্ট বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। সম্ভাবনা খুব ইজিলি পেরে যাবে যদি সে বিন্যাস সমাবেশ বুঝে থাকে, আর সম্ভাবনা 9-10 পড়েছে। আর বিস্তার পরিমাপ তো স্ট্যাটিস্টিক্সের জিনিস, মূলত পুরো চ্যাপ্টারটাই স্ট্যাটিস্টিক্স, একটি চ্যাপ্টার আছে স্ট্যাটিস্টিক্সের। তো এটা হচ্ছে, এটাতে যদি আমি বলি, এটা অঙ্কগুলো বিস্তার সম্ভাবনার অঙ্কগুলো করতে একটু গুছাগুছির ব্যাপার স্যাপার আছে, ওখানে একটু সময় লাগে। তো তারপরেও 8 দিনের বেশি না। ওকে, এই গেল আমাদের ভাই 2 পেপারের কোন চ্যাপ্টারে কয় দিন সে সময় নিবে। এখন ভাই এর মধ্যে আপনি কি কিছু বলবেন যে কোন চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট বেশি ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে? ফার্স্ট পেপারের ইম্পর্টেন্স যদি আমি বলি, ইম্পর্টেন্স 2 রকমের আছে। একটা ইম্পর্টেন্স হচ্ছে যে পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে যে কোনটা না পারলে আমি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস পারবো না, যেখান থেকে প্রশ্ন বেশি আসে বা কঠিন প্রশ্ন আসে বা প্রশ্ন পারা লাগে, ওইটা পারবো না। তো সব মিলিয়ে যদি আমি গড়পড়তে একটা ইম্পর্টেন্সের দিক দিই, তাহলে ফার্স্ট পেপারে হচ্ছে সরলরেখা, ওকে, ত্রিকোণমিতি 7 আর কি, 7-এর যে ত্রিকোণমিতি সেটা, আর ক্যালকুলাসের 2টা 9 আর 10। 9 আর 10। আচ্ছা ভাই 3, 7, 9, 10। আর সেকেন্ড পেপারে? সেকেন্ড পেপারে যদি আমি বলি, সেকেন্ড পেপারে হচ্ছে মূলত আমার জটিল সংখ্যা, 3, তারপর হচ্ছে 4 বহুপদী, বহুপদী, তারপরে হচ্ছে 8, 9, 8, 9। 8, 9। যদি 4টা মোস্ট ইম্পর্টেন্ট বলি তাহলে এই 4টা, আর যদি এর বাইরে আর কিছু বলতে চাই সেক্ষেত্রে বাস্তব সংখ্যাটাই বলবো। আচ্ছা
ওকে ভাই, এই হলো আমাদের ওভারঅল ওভারভিউটা গেল। হ্যাঁ। আচ্ছা এখন ভাই নেক্সট কোয়েশ্চেনটা হলো, একটা স্টুডেন্ট এইচএসসি এর পড়াশোনার সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশন নিবে কিনা, যদি নেয় কিভাবে নিবে? এইচএসসির সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশন তো নিতেই হবে, কারণ এইচএসসি যা সে 2 বছরে শেষ করলো না, তা কি পরের 3 মাসে শেষ হবে? তাহলে অবশ্যই তাকে এখনই প্রিপারেশনটা নিতে হবে। আর প্রিপারেশন তো আলাদা কিছু না, একই জিনিস। সো সে নিবে, কিন্তু সাথে সাথে বলতে প্যারালাল না, একটু আগে পরে। কীরকম? আমি একটা চ্যাপ্টার পড়লাম, সাপোজ আমি বাস্তব সংখ্যা পড়লাম, তো বাস্তব সংখ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে, কিংবা বইটা কী ধরনের প্রশ্ন আসে, রিটেন কীরকম আসে, এগুলো আমি চ্যাপ্টারটা আমি সুন্দর করে বাস্তব সংখ্যাটা পড়ার পরে, অঙ্কটা করার পরে আমি অবশ্যই আমার এইচএসসি টেস্ট পেপারের কিছু অঙ্ক করব। তারপরে আমি অ্যাডমিশনের জন্য একটু দেখে নিব যে আমি কেমন পারছি, সময়ের ভিতরে পারছি কিনা। এখানে তো সময়টাও ইম্পর্টেন্ট, জায়গাটাও ইম্পর্টেন্ট, কতটুকু স্পেস লাগছে আমার অঙ্কটা করতে, শর্টকাট কিছু ব্যাপার স্যাপার আছে। ওকে, Yep. তাহলে মানে একাডেমিকের পড়াটা শেষ করে দেন অ্যাডমিশনটা পড়বে। পারে। আচ্ছা এখন ভাই কেউ ধরেন ম্যাথে ভালো, হ্যাঁ। তাহলে সে ইন্টারমিডিয়েটে ম্যাথ কিভাবে পড়বে এন্ড সাইমালটেনিয়াসলি কেউ যদি ম্যাথে খারাপ হয় তাহলে সে কিভাবে পড়বে? আচ্ছা, ভালো যারা, হুম, তাদের কিছু বলবো না, আচ্ছা তারা তো ভালোই, তারা পারে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পেরে উঠছে না, তাদের জন্য ম্যাথ করতে হবে। এবং আমার মনে হচ্ছে যে আমি অ্যাডমিশন টেস্টের আগে খুব পড়েছিলাম, আমি অনেক বেশি পরিমাণ ফিজিক্সের অঙ্ক, কেমিস্ট্রির অঙ্ক, ম্যাথের অঙ্ক, জানো তো আমার এই আঙ্গুলের এই জায়গাটা সাদা হয়ে গেছিলো, কলম দিয়ে লিখতে লিখতে সাদা হয়ে গেছিলো। তো সেরকম সাদা হওয়ার দরকার নেই, সেরকম সাদা হওয়ার দরকার নেই, কিন্তু রেগুলার যদি পড়া যায় তাহলে হয়তো সেরকম পরিস্থিতিটা সৃষ্টি হবে না, রেগুলার অঙ্ক করতে হবে। অঙ্কটা ডে টাইমে করা ভালো, দিনের বেলায় ডে টাইমে করা ভালো। যদি সময় না পায় তাহলে অ্যাটলিস্ট সন্ধ্যার পর, হ্যাঁ। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে অন্য সাবজেক্টগুলো একটু মুখস্থ ওরিয়েন্টেড, যেমন কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, কিছুটা মুখস্থ জিনিস আছে, সেই জিনিসগুলো ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে পড়া ভালো, এটা বলবো। আর ভালো যারা ম্যাথে একটু দুর্বল আছি, তাদের জন্য বেসিক জিনিসটা মোটামুটি ক্লিয়ার করে, সেটা পুরোপুরি বুঝলাম কি বুঝলাম না এটা এই মুহূর্তে ক্লিয়ার হওয়ার দরকার নাই। সাপোজ ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায়, আমি এটা বুঝলাম না এই মুহূর্তে, আমি পড়লাম থিওরি সব পড়তে, কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে না যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। এটা একটা ডিভিশন, ভাগ, আর কিছু না। ক্ষুদ্র দুইটা জিনিসের ভাগকে ডিফারেন্সিয়েশন বলে। কিন্তু ক্ষুদ্র দুইটা জিনিস, কত ক্ষুদ্র, এই ধরনের একটা সমস্যার মধ্যে মানে অস্পষ্ট রয়ে গেল আর কি। তো এই অস্পষ্টতা থাকবে, স্টুডেন্টের এই অস্পষ্টতা তো থাকবেই, সবসময় থাকবে। সো এটা থাকবে, কিন্তু তুমি যখন এটা আস্তে আস্তে করে করবে এবং শেষের দিকে গিয়ে এটা কিছু ব্যবহার করবে, তখন তোমার এই অস্পষ্টতাটা ক্লিয়ার হয়ে আসবে, তখন আর সমস্যা নেই। সুতরাং প্রথমেই আমার সব ক্লিয়ার হয়ে যেতে হবে, এই ধারণাটা দূর করতে হবে। এটা কখনোই পৃথিবীতে কোনো মানুষেরই প্রথম দিনই সব কিছু হয়ে যায় না। তাহলে তো আদম আলাইহিস সালাম এসেই তো এই সভ্যতা, এত বড় বড় সভ্যতা তৈরি হয়ে যেত। সব প্রথম দিনে সব কিছু ক্লিয়ার হবে না। ওকে, এটা আচ্ছা ভাই, তাহলে এইটার সাথে ওই সিমিলার একটা কোয়েশ্চেন আছে যে কেউ যদি এসএসসি তে সে ম্যাথ খারাপ পারতো, মানে ম্যাথ তেমন একটা পারতো না, উইক ছিল, এন্ড সে এইচএসসি তে এখন কি ভালো করতে পারবে কিনা? ডেফিনেটলি পারবে, আচ্ছা তাহলে ডেফিনেটলি পারবে। এরকম বহু এক্সাম্পল আছে আমার কাছে, বহু এক্সাম্পল আছে যে যারা এসএসসিতে খারাপ ছিল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, ইন্টারমিডিয়েটে ঘুরে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে। উল্টাটাও সত্য হয়, যে এসএসসিতে খুব ভালো ছিল, 99-100 পাওয়া, কিন্তু পরবর্তীতে আর এটা 99-100-এ আসে নাই, অনেক কম আসছে, যেটা 80 হয়ে গেছে, এরকম হয়েছে। এটা যে খারাপ ছিল, যে ম্যাথ তেমন একটা পারতো না, ম্যাথ আর ম্যাথ, সে মাত্র ইন্টারমিডিয়েটে উঠলো, তাহলে সে প্রথম দিন থেকে কি করবে যেন সে ভালো হতে পারে? সে তো জানেই যে তার এসএসসিতে খারাপ হয়ে গেছে, হ্যাঁ, তো তার একটা এক্সপিরিয়েন্স আছে। আর ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমি বলি সাকসেস ইজ দ্য পিলার অফ ফেলিওর। হ্যাঁ, আচ্ছা, তো এইটা সত্য যে সে যেহেতু আগে খারাপ করেছে, সে এখন একটু সন্ত্রস্ত থাকবে। কিন্তু এই সন্ত্রস্ত মানে হচ্ছে যে এই সাবজেক্টটা থেকে ছেড়ে পালিয়ে যাওয়া নয়, এই সাবজেক্টের সঙ্গে লেগে থাকা। তাকে বিশ্বাস করতে হবে যে না, ঠিক আছে, আমি এইটা পারবো, আমাকে পারতে হবে, এবং সবাই পারলে আমি পারবো না কেন, এটা তো আহামরি কোনো জিনিস না। এইটা বিশ্বাস করে তাকে কাজ করতে হবে, এবং শুরু থেকে যে কাজটা করতে হবে তাকে নোট ডাউন, এবং ওই যে থিওরি যেভাবে পড়তে বলেছি, থিওরিটা একটু আগে পড়ে নিয়ে তারপরে হচ্ছে অঙ্ক, প্রচুর পরিমাণ অঙ্ক করতে হবে, অঙ্ক পড়তে হবে না। আচ্ছা ভাই, নেক্সট একটা কোয়েশ্চেন, এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে, যে টেস্ট পেপার ফার্স্ট ইয়ারে থাকতে কিনবে কিনা, ওটা আপনি অলরেডি বলে দিয়েছেন। এখন ভাই, সিকিউর জন্য সে প্রিপারেশন কিভাবে নেবে, আর এমসিকিউর জন্য প্রিপারেশন কিভাবে নেবে? সিকিউ এবং এমসিকিউ, আচ্ছা,
প্রথমে একটা কথা বলি যে সিকিউ এমসিকিউ বলার আগেই আমাদের দেশের স্টুডেন্টদের খুব শুধু শর্টকাট একটা অভ্যাস আছে আর কি, যে আবার হ্যাক দেখান, শর্টকাট দেখান, তারপরে ওয়ান শট ক্লাস নেন। আচ্ছা বাবা, ওয়ান শট ক্লাস নিলাম, ঠিক আছে, ভালো কথা, ওয়ান শট ক্লাসটাতে আগে আসি। ওয়ান শট ক্লাস নিলাম, পুরো বইটা ওয়ান শট নিয়ে নিতে পারবো, একদিনে পুরো বই ওয়ান শট নিয়ে নিতে পারবো, পুরো ফার্স্ট পার্সেন্ট পেপার একবার ওয়ান শট নিয়ে নেবো 1 ঘন্টার ক্লাসে। তোর সমস্যা আছে, এতে নিশ্চিত এখন তো অসুবিধা আছে? তো ওয়ান শট তো ওয়ান শটের মতো, তুই কতটুকু বুঝিস সেটার উপরে না বাবা তোর ওয়ান শটটা দরকার। আসলে সে যদি ভালো বোঝে তখন তার দরকার পড়ে হচ্ছে যে অঙ্কটা দেখেই আমি কিভাবে বুঝতে পারবো যে এইটা এই পদ্ধতিতে এইভাবে আমার চিন্তা করতে হবে, তার তখন এটা দরকার। আর যে কিছুই বোঝে না তার দরকার হচ্ছে অঙ্কটা ডিটেল কিভাবে হয়। এক একজন এক এক রকমের অবস্থানে আছে, সবাই সেম অবস্থানে নাই। আচ্ছা, কার জন্য দেখা যায় যে যার জন্য ওয়ান শটটা দরকার নেই সেই বেশি ওয়ান শট করতে থাকে, কারণ সে সবচেয়ে কম পড়ছে, অথচ তার জন্য ওয়ান শটের কোনো প্রয়োজন নেই, তার জন্য ডিটেলটা দরকার। আচ্ছা, ভালো কথা, তাকে আমি সলিউশন দিয়ে দিব, সে কি ওয়ান শট নিয়ে এই সলিউশন করেই কি লাভ মেরে রেজাল্ট 99 নিয়ে চলে যাবে? হ্যাঁ, তাহলে এই 50 থেকে 99 নিয়ে যাওয়া তো লাভ মেরে যাবে না। তাহলে অবশ্যই তাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ান শট না করে তোমার কীটা দরকার সেটা তোমাকে বুঝে নিয়ে কাজ করতে হবে। তুমি তোমার দরকারটা এইভাবে ফাইন্ড আউট করো না যে আমি ফাঁকি দিতে পারি কতখানি, ওয়ান শট দিলে তো আমার ফাঁকি দিতে পারতেছি যে আমি অল্প পড়বো, আমি ভালো রেজাল্ট করবো, কিন্তু অল্প পড়ে ভালো রেজাল্ট হবে না, ওয়ান শট দিয়ে ভালো রেজাল্ট হয় না। ওয়ান শট দিয়ে ভালো রেজাল্ট হয় তার হয় যে হচ্ছে আগে লং কাট করেছে, যে আসলে ওয়ান শট চাচ্ছে এখন এই কারণে, ফাঁকি দেওয়ার জন্য না, সে চাচ্ছে এই কারণে যে আমার তো সব পারি, সব তো ঠিকঠাক আছে, আর একটা গ্ল্যান্স, হ্যাঁ রিক্যাপ, একটা গ্ল্যান্স আমি যদি একটু রিক্যাপ করে নিতে পারি, তাহলে এরকম একজন টিচার যদি আমাকে একটু বলে দিত তাহলে আমার জন্য সুবিধা হতো, একটু আমি আমার তাড়াতাড়ি এটা প্রস্তুতিটা হয়ে যেত, আমি বাড়তি সময়টা আবার অন্য জিনিসে দিতে পারতাম। তার জন্য ওয়ান শট ভালো। আর তোমরা যারা ওয়ান শট চাও তাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমরা রং প্রজেকশনে ওয়ান শটটা চাও, তোমরা চাও হচ্ছে আমি কতভাবে ফাঁকি দিতে পারি, সেই ফাঁকি দেওয়ার জন্য আমাকে ওয়ান শট দেওয়া হোক, আমি কিছু পড়ি নাই 2 বছর, এখন আমাকে ওয়ান শট দেওয়া হোক, আমি এই ওয়ান শট দিয়ে যেন 99 পাই। হবে না, হবে না, ঠিক আছে? সো আমি এটাই বলবো যে এই ওয়ান শট বা শর্টকাট বা হচ্ছে শর্টকাট কার জন্য দরকার। আমি প্রত্যেকটা অঙ্কের শর্টকাট তোমাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, সোহান ভাইয়া তোমাদের পড়ায়, সোহান ভাইয়া দেখিয়ে দিবে, প্রত্যেকটা অঙ্কের শর্টকাট দেখিয়ে দেবো। তুমি নিতে পারবে? তুমি নিতে পারবে না। তুমি তখনই নিতে পারবে যখন তুমি এইরকম একটা শর্টকাট নিজে থেকে বানাতে পারো। তাহলে কি সবাইকে বানিয়ে শর্টকাট নিতে হবে? না, তা না। শর্টকাট আমি এখনও তৈরি করি, নিত্য নতুন শর্টকাট তৈরি করি। তো এই শর্টকাটগুলো তৈরি করি, শর্টকাটগুলো তাদের জন্য যারা ভালো মতো লং কাট প্র্যাকটিস করেছে। কি সোহান? লং কাট যারা পারে তাদের জন্য শর্টকাট। সো তুমি শর্টকাট আমি দিলে তোমাকে 100টা অঙ্কের 200টা শর্টকাট দিলাম আমি, তুমি সেই 200টা শর্টকাট মাথায় রাখতে পারো, এবং যেই অঙ্কটা পরীক্ষায় আসবে সেই অঙ্কটার ক্ষেত্রে কোন শর্টকাটটা কীভাবে কাজে লাগাতে হবে সেটা কি তোমার মাথায় আসবে? আসবে না। তাহলে তোমাকে শর্টকাট দিয়ে কোনো লাভ নাই, হ্যাক্স দিয়ে কোনো লাভ নাই। হ্যাক্স এবং শর্টকাট তার জন্য যে ভালো করে প্র্যাকটিস করেছে অলরেডি এবং যে ভালো করে বোঝে, এখন শুধু তাকে দেখিয়ে দেওয়া যে তুমি এইভাবে না, এই গুলিটা এইভাবে মারো, বলটা এইভাবে কিক করো, সুইংটা এইভাবে করে ওইখান দিয়ে ঢুকে যাবে, তাকে এই জায়গাটা দেখিয়ে দেওয়া, আর কিছু না। কিন্তু সে বল কিক করা আগে থেকে শিখে এসছে, তার জন্য শর্টকাট আমি এটা মনে করি। আচ্ছা, এখন সিকিউ এবং এমসিকিউ যেটা তুমি জিজ্ঞেস করেছিলে, অতিরিক্ত বললাম আর কি একটু। সিকিউ এবং এমসিকিউ যেটা বিষয় থাকে, সেই বিষয়টা হচ্ছে সিকিউ এর জন্য প্রস্তুতিটা একরকম, যে আমি অঙ্কটা কীভাবে করে করতে হয় বারবার করে করলাম, বুঝলাম, থিওরি পড়লাম, কাজ হয়ে যাবে। আর এমসিকিউ এর ব্যাপারটা, এখানে হ্যাক্সের ব্যাপার আছে, যেটাকে আমি কিন্তু ডিসকারেজ করিনি একটু আগে। এখানে আমি এটাকে জাস্ট এটা বলতে চাচ্ছি যে তুমি না বুঝেই হ্যাক্সে যেও না। এমসিকিউ আলাদা একটা অভিক্ষা, এটা দিয়ে আলাদা একটা বিষয় জাজ করা হয় কিন্তু এখান থেকে, যে এমসিকিউতে আমাকে যে একই জিনিস সিকিউতে দেওয়া যায়, একই জিনিস এমসিকিউতে দেওয়া যায়। তাহলে সিকিউতে যখন আমি দিচ্ছি তখন দেখা গেল যে এটার পিছনে আমি 5 মিনিট 7 মিনিট বরাদ্দ করলাম অঙ্কটা করার জন্য, সেই অঙ্কটা এমসিকিউতে কীভাবে আমি 1 মিনিটে করা যায়? তার মানে কি দুইটা ভিন্ন অভিজ্ঞতা, কারণ ওখানে উত্তরটা দেওয়া থাকলে তখন এটাকে অন্যভাবে চেক করা যায় যে কোন উত্তরটা সঠিক, সেটার রাস্তা আছে আলাদা। তাহলে সেই ক্ষেত্রে এমসিকিউ আলাদা একটা অভিজ্ঞতা যাচাই করে, যেটার জন্য এমসিকিউয়ে 2টো জিনিসকে মাথায় রাখতে হয়। সেটা হলো, একটা হলো কাগজ কম লাগবে, আরেকটা হলো সময় কম লাগবে। 2টো জিনিসকে মাথায় রেখে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হয়। তো এমসিকিউ নির্ধারিত কিছু টাইপ আমাদের বোর্ডের কোশ্চেনে আসে, যার বাইরে তেমন কিছু এমসিকিউ আসে না, বেশিরভাগ রেপিটেটিভ। সো রেপিটেটিভ কোশ্চেন্স আর দেয়ার। তো এই রেপিটেটিভ কোশ্চেনগুলো যদি ভালো করে কেউ প্র্যাকটিস করে, অবশ্যই তার আগে সিকিউ প্র্যাকটিস করার পর, আমি শুরুতেই যে আমি এমসিকিউতে 25টাই আগে প্র্যাকটিস করে ফেলবো, মানে ফার্স্ট ইয়ারে উঠেই, হ্যাঁ 25টা এমসিকিউ আমি পারবো প্রত্যেকটা চ্যাপ্টারে, তারপরে 25টা এমসিকিউ পারবো, তারপরে আমার 50 নম্বরের এমসিকিউ পারবো, ব্যাপারটা সেরকম কিন্তু হবে না। আগে
সিকিউ এর জন্য ভালো করে অঙ্ক প্র্যাকটিস করে তারপরে এমসিকিউগুলো খেয়াল করতে হবে, তারপরে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য হ্যাক্স আছে, আমরা দেখিয়ে দেবো সেগুলো। ওকে ভাই, যেহেতু আপনি বোর্ড কোশ্চেনের কথা বললেন, সে যখন বোর্ড কোশ্চেন সলভ করবে সিকিউ আর এমসিকিউ, সে বিগত কয় বছরের সলভ করবে? এমসিকিউ এর ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে 3 বছর সলভ করে ফেললেই প্রশ্ন, মানে তারপর তার আগের বছর মানে চতুর্থ বছরটাতে গেলে, পিছনের চতুর্থ বছরটাতে গেলে প্রশ্ন প্রায় সব কমন দেখা যায়, মানে ওইগুলোই রিপিট হতে থাকে। সবগুলো বোর্ড করতে হবে অবশ্যই, ঠিক আছে। সো পার ইয়ারে 9টা করে কোশ্চেন সলভ করতে হবে, এটা প্রায় হয়ে যায়। তাহলে 3 থেকে 4 বছর সলভ করলে হয়ে যাবে এমসিকিউ। আচ্ছা, সিকিউ এর ক্ষেত্রে আমি বলি যে এটাও 4 বছর, 4 বছর করলে মোর দেন এনাফ। 4 বছর না, এটা 3 বছর করলেই এটারও প্রশ্ন দেখা যায় যে আগের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, এক বোর্ডে আরেক বোর্ডে আসছে। গত বছরের ঢাকা বোর্ডে যেটা আসছিল এই বছর চিটাগং বোর্ডে সেটা আসছে, এরকম হচ্ছে। ওকে, আচ্ছা ভাই, এখন কেউ যদি ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকে, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইতেছে, সে ম্যাথ কিভাবে পড়বে? আর কম্পেয়ার টু কেউ ভার্সিটি প্রিপারেশন নিতে চাইতেছে, সে ম্যাথ কিভাবে পড়বে? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এবং হচ্ছে ভার্সিটি Varsity অ্যাসপিরেন্ট। আচ্ছা, মেডিকেলে তো ম্যাথ নাই। আচ্ছা ফাইন। তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাথটা হচ্ছে কি, এখানকার ম্যাথটা একটু, বিশেষ করে বোর্ডের প্রশ্নটা আমি যদি বলি, একটু ভার্সেটাইল প্রশ্ন হয়। ভার্সেটাইল বলতে কি, মানে কোনটা আসবে কোনটা আসবে না এটা খুব বেশি বলা যায় না, কিছু টাইপ বলা যায় বই কি, কিন্তু সব ক্ষেত্রে মানে প্রশ্ন খুব একটা ক্লিয়ার করে বলা যায় না, কিছু প্রশ্ন বাদ দেওয়া যায় যে এই টাইপের প্রশ্নটা বইটা খুব একটা আসতে দেখা যায় না, এটা হয়তো বা আসবে না, একটু বড় টাইপের বা একটু মানে একটু কি বলবো, একটু কাম্বারসাম, বেশি কাম্বারসাম, মানে ট্রিকি না, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় দু একটা চ্যাপ্টার থেকে, যেমন স্থিতিবিদ্যার কিছু প্রশ্ন অনেক সময় বোঝা যায় এটা কখনোই বইটা দিবে না। তারপরে হচ্ছে যে এরকম ধরনের আরও কিছু জিনিস আছে, এগুলো বলা যায় যে এটা আসবে না। তো এছাড়া বাকি প্রায় সব রকম প্রশ্ন যখন তখন আসতে পারে, সব রকম প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য আমি বলবো যে বুয়েটে যারা প্রস্তুতি নিতে চায় বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেখানে রিটেন আছে সেই জায়গার প্রস্তুতির জন্য আমাদেরকে অবশ্যই বইয়ের সব অঙ্ক করতে হবে। এটা কষ্টকর হলেও করতে হবে, তাহলে তুমি বুয়েটে চান্স পাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে। আর ভার্সিটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাকে এখানেও সব অঙ্ক করতে হবে, কিন্তু একেবারে ডিটেইল খুব বড় বড় অঙ্কগুলোতে না গিয়ে একটু মাঝারি টাইপের অঙ্ক, আর হচ্ছে এমসিকিউগুলোতে তোমাকে তোমার এমসিকিউ অভিজ্ঞতা খুব ভালো থাকতে হবে। এখানে তোমার যে সময় বাঁচানোটা, কাগজ বাঁচানোটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, এখন আইআইটি জেইর প্রশ্ন নিয়ে যে বিগত কয়েক বছর ধরে যে পরিমাণে হাইপ হইতেছে আমাদের মার্কেটে, আইআইটি জেইর প্রশ্ন, জেই অ্যাডভান্সের প্রশ্ন কি করতে হবে? আচ্ছা, আমি বলি, ইন্ডিয়ান কারিকুলাম আমাদের চেয়ে আলাদা, একাডেমিক কারিকুলাম ডেফিনেটলি আলাদা। আচ্ছা, এখন আইআইটিতে যে প্রশ্নটা আসতেছে বা ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতেছে ইন্ডিয়াতে, সেটা যে খুব টাফ প্রশ্ন ব্যাপারটা কিন্তু তা না, যেটা হচ্ছে যে আমার কারিকুলামে যদি একটু মানে কি বলবো, দুইটা সেটের কিছুটা অংশ ইন্টারসেক্টেড আছে আর কিছু অংশ কিন্তু বাইরে আছে। তাহলে এই বাইরের যে সেটের অংশটা আছে, এই সেটের অংশ থেকে আমার এখান থেকে প্রশ্ন দিলে কিন্তু এটা ইন্ডিয়ান আইআইটি প্র্যাকটিশনারদের জন্য কিন্তু কঠিন। যারা আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কঠিন, যারা প্রস্তুতি নেওয়া আছে তাদের জন্য কিন্তু কঠিন। এমন না ব্যাপারটা যে আইআইটিতে আসছে মানে এটা খুব বিশাল কঠিন প্রশ্ন, এই প্রশ্ন আমি পারলে আমি বইটার সব প্রশ্ন পেরে যাবো, আমি ভার্সিটির সব প্রশ্ন পেরে যাবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। সুতরাং এই মেল প্র্যাকটিসটা দূর করা উচিত। এটা আইআইটির প্রশ্ন এখানে খুব একটা আসে না, আসলেও সেটা আইআইটিতে এসছে বলে এখানে আসতেছে, ব্যাপারটা সেরকম না, কখনোই সেরকম না। তা বা এখানে আসছে বলে সেই প্রশ্নটা কোনোবার আইআইটিতে দিয়েছে সেরকমও না ব্যাপারটা। হ্যাঁ, এটা দৈবাত ক্রমে কোনো এক সময় এটা চলে আসছে, হয়তো ওখানকার একটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা আসতেই পারে, হতেই পারে। আইআইটিতে ফোকাস করার কোনো দরকার নাই। রেদার আমার এইখানকার প্রশ্নের যদি আমি আমার উচ্চ মাধ্যমিকের যে বইগুলোতে যে প্রশ্ন আছে বা প্রশ্ন ব্যাংকে যে প্রশ্ন আছে, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, বইটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যে প্রশ্ন আছে, এগুলো যথেষ্ট ভালো পরিমাণে সলভ করলে আমার আইআইটির প্রশ্নের দিকে নজর দেওয়ার দরকার নাই। আমি বুয়েটে পরীক্ষা দিতে যাবো, আমার বুয়েটের প্রশ্ন সলভ করবো, আমি ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করবো, ইত্যাদি বিভিন্ন রকমের বইয়ের সব অঙ্ক করবো। এনাফ, মোর দেন এনাফ, এনাফ ইজ এনাফ, ঠিক আছে, মোর দেন এনাফ। সো আমার কেন দরকার যে আমার আইআইটি প্রশ্ন বেছে বেছে সলভ করতে হবে? আমি তো বাবা এখানে যেগুলো আসে এগুলোই তো ঠিকমতো করতে পারি না। 50%, আমি বলি 60% প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে পারলে বইটা চান্স পাওয়া যায়।
তো 60% কি আইডির কোশ্চেন থাকে নাকি ওই 40%-এর মধ্যে আইডি কোশ্চেন থাকে? 1-2%ও থাকে না। তাহলে আলটিমেটলি আমার এটাকে টার্গেট করতে হবে কেন? আর একটা ভিন্ন কারিকুলামকে আমি টার্গেট করবো কেন? বুঝতে পারছি ভাই। আচ্ছা, মনির ভাই যেহেতু অনেক দিন ধরে পড়াইতেছেন, ভাই মাঝে মাঝে মনে অফলাইনেও পড়াইছেন অনেকদিন। হ্যাঁ, অফলাইনে তো আচ্ছা, পড়িয়েছি, তো অফলাইনে এখন পড়েছি। ভাই অফলাইন পড়ায় না। সো যাই হোক, এখন আপনি এই বিগত বছরগুলোতে এনডিসি স্টুডেন্টদের সাথে তো ডিল করছেন, অফলাইন হোক বা অনলাইন হোক। অফকোর্স, হ্যাঁ। এখন এনডিসির কুইজের প্রশ্ন, বিদঘুটে কিছু প্রশ্ন আসে, হ্যাঁ। যেটা মেইনলি ফিজিক্সে বেশি হয়। হ্যাঁ। ম্যাথেও মাঝে মাঝে দেখা যায় যে কিছু উল্টাপাল্টা প্রশ্ন হ্যাঁ। আসতেছে। সো এনডিসির স্টুডেন্টরা ম্যাথ কুইজের জন্য প্রিপারেশন কিভাবে নেবে? কুইজের প্রিপারেশন আমি যে পদ্ধতিটা বলেছি, এই পদ্ধতিটা যদি পুঙ্খানুপুঙ্খ ফলো করতে পারে, ওরা কুইজের অনেক কিছু এমনি এমনি পেরে যায়। লিটারেচারটা খুব ভালো করে পড়তে হবে এনডিসির স্টুডেন্টদের জন্য, এনডিসি হোলি ক্রস বা এই সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি বা এরা যারা এই ধরনের মিশনারি যে কলেজগুলো আছে, খুব ভালো করে লিটারেচারটা পড়তে হবে এবং লিটারেচার পড়ার পরে অঙ্কগুলো করতে হবে, অঙ্ক করতে হবে, খুব ভালো করে করতে হবে। এই প্রসিডিউরটা ফলো আপ দিলে এনডিসির স্টুডেন্টদের পরীক্ষা কুইজে খারাপ হবে না, এবং হয় নাই অতীতে। এই আচ্ছা ভাই, এখন তিনটা সাইমালটেনিয়াস কোয়েশ্চেন একটা একটা করে করি। হ্যাঁ। একটা স্টুডেন্ট ধরেন সে ফার্স্ট ইয়ার ফাইনালটা শেষ করছে, অ্যান্ড সে ম্যাথ ধরতে গেলে পরেই নেই কিছু। হ্যাঁ। এখন ওই মোমেন্ট থেকে সে কি করবে? ইয়ার ফাইনাল শেষ করেছে, ম্যাথ পড়ে নাই, কোনো মতে দেখে দেখে পাস করে ফেলছে। এই কার কার এরকম অবস্থা? আচ্ছা, ডোন্ট ওয়ারি, এটাতে ওয়ারি করার কিছু নেই, এটা হতে পারে। সো তাকে যেটা করতে হবে, সেকেন্ড ইয়ারের যে সিলেবাসটা এখন রান করছে কলেজ, সেখান থেকে সেটা ঠিকমতো রান করতে হবে। আর সাথে সাথে সেইটাকে রান করার জন্য যে প্রিরিকুইজিট যেই চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোও রান করতে হবে সঙ্গে সঙ্গে। আর যদি প্রিরিকুইজিট কোনো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে প্রিরিকুইজিট মানে সাপোজ আমি জটিল সংখ্যা পড়তেছি, তো জটিল সংখ্যা পড়ার জন্য কিন্তু আমার বাস্তব সংখ্যার কিছু ধারণা থাকা দরকার, সেটা আমার নবম দশম শ্রেণীতেই আছে। সুতরাং আমি ধরে নিতে পারি যে ইন্টারমিডিয়েটে জটিল সংখ্যা পড়ার জন্য বাস্তব সংখ্যাকে প্রিরিকুইজিট হিসেবে রাখার দরকার নেই। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আমি ডিফারেন্সিয়াল, আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে গেছি, অবশ্যই এটার প্রিরিকুইজিট হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করতে গেছি, আমার অবশ্যই তার প্রিরিকুইজিট হচ্ছে ত্রিকোণমিতি। আমি ত্রিকোণমিতি না পারলে এটা আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই প্রিরিকুইজিটটার দিকে নজর রাখতে হবে, যেটা রানিং করাচ্ছে সেকেন্ড ইয়ারে সেটা করতেছে, এবং তার প্রিরিকুইজিটের দিকে নজর রাখতে হবে। আর যদি কোনো প্রিরিকুইজিট না থাকে, যে চ্যাপ্টারটা রানিং করাচ্ছে তার যদি কোনো প্রিরিকুইজিট না থাকে, সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে যেগুলোতে গ্যাপ রেখে আসছে সেগুলো সমান তালে প্যারালালি রান করে চলে যেতে হবে, তাহলে তার সিলেবাসটা কভার হয়ে যাবে। ওকে, এন্ড ভাই সেম কোয়েশ্চেন, জাস্ট টাইম লাইনটা ডিফারেন্ট। তার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সে পুরা 1.5 বছর ফাঁকিবাজি করছে, কোনো মতে টেস্টটা পাস করলো, মানে আর এক বেদ সিনিয়র আর কি। হ্যাঁ, এখন ওই মোমেন্ট থেকে সে কেমিস্ট্রি বলতেছি কেন, ম্যাথে কি করবে? আচ্ছা, এটা আসলে অনেক ক্ষতি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্ষতি যদি হয়ে গেছে, তারপরেও এখান থেকে ওভারকাম করা সম্ভব। মানে ম্যাথে ফুল মার্কস নিয়ে ইন্টারমিডিয়েট পাস করা সম্ভব, এমনকি ম্যাথ অ্যান্সার করে ভার্সিটি বুয়েটে চান্স পাওয়া সম্ভব। এখন ওই পয়েন্ট থেকেও সম্ভব। হ্যাঁ, সো আমি কিন্তু এই পয়েন্ট থেকেই আসছি বলতে গেলে। আমার কিন্তু টেস্ট পরীক্ষা পর্যন্ত আমার ম্যাথের প্রিপারেশন ভালো ছিল না, ফিজিক্সের প্রিপারেশনও ভালো ছিল না। হ্যাঁ, সো ভালো ছিল না, কিন্তু আমি সেখান থেকে কিন্তু মানে আমি কী বলবো, একটা শার্প টার্নিং নিয়ে কিন্তু আমি ঘুরে গেছি অন্যদিকে। এটা সম্ভব। এটা কীভাবে সম্ভব আমি বলি। এই মুহূর্তে যখন সে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছে, বা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, এরকম পরিস্থিতিতে, বা দিছে অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষা অ্যাপিয়ার করে ফেলেছে, সে বুঝছে যে তার টেস্ট পরীক্ষার অবস্থা ভালো না, তাকে যেটা করতে হবে, টেস্ট পরীক্ষার পরে খুব বেসিক বোঝার দিকে এখন আর নজর না দেওয়াই বেটার। এই মুহূর্তে তার যেটা করতে হবে সেটা হলো টেস্ট পেপারস নিয়ে সিকিউ এমসিকিউ সুন্দরভাবে 2 পেপারের প্রিরিকুইজিট সহকারে, যেটা পরে যেটা করা দরকার সেই সিকোয়েন্স অনুসারে কাজ করে চলে যেতে হবে। এটা শেষ করে ফেলতে হবে। শেষ করার পর তারপরে সে যদি তার বাড়তি সময় থাকে, অন্যান্য সাবজেক্ট যদি কভার করা থাকে, ইন দ্য কেস সে হচ্ছে তখন সে বেসিক নিয়ে বা আর অঙ্কের পরিসর আরও বাড়াতে পারে, প্র্যাকটিস করতে পারে। কিন্তু তারপরেও আমি মনে করি যে যার এরকম অবস্থা আছে যে টেস্ট পরীক্ষা শেষ কিন্তু ম্যাথ তেমন একটা করা হয় নাই, তার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই, শুধু টেস্ট পেপারস আর তার জন্য যা কিছু লাগে সেটুকু, এটাই করুন। সেম কোয়েশ্চেন ভাই, জাস্ট টাইমলাইন আরেকটু চেঞ্জ হয়েছে, ওটা হলো আরও সিনিয়র। এইচএসসি পরীক্ষা শেষ,
ম্যাথ একদমই পড়ে নেই এমন না, তাহলে তো পাশই করতো না। কষ্ট করতো না। মোটামুটি পড়ছে বাট উইক, ম্যাথের অবস্থা তেমন ভালো না। এখন ওই অ্যাডমিশন টাইম চলে আসছে, এখন হ্যাঁ। সে কি করবে? এটাকে আমি বলি এইচএসসি থার্ড ইয়ার, যারা অ্যাডমিশন দিচ্ছে আর কি। সো খুব সিস্টেমেটিক ওয়েতে আমাদের এসএসসি ইন্টারমিডিয়েটের 5টা বছর যায়, খুব সিস্টেমেটিক ওয়েতে। আপনি দেখবেন ঠিক 5টা বছর নষ্ট হয়ে গেছে ইন্টারমিডিয়েট, মানে সে যেই সময়ে তার অনার্স ফার্স্ট ইয়ারে থাকার কথা, সেই সময়ে সে ভর্তি পরীক্ষার মানে প্রি ভর্তি পরীক্ষায় অবস্থান করছে, ঠিক আছে, অব্যবহিত পূর্বের অবস্থানটা। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সে ম্যাথ কিছুই পড়ে নাই, এখন অনেক কিছু লস হয়ে গেছে, বিশাল লস হয়ে গেছে। এটা এখন আর পুরোপুরি ওভারকাম করা যাবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সে তার যেইখানে চান্স পাওয়ার ইচ্ছা আছে, ভার্সিটি হোক বা বুয়েট হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, যেভাবে হোক চান্স পাওয়ার ইচ্ছা আছে, সেই মোতাবেক তাকে প্রস্তুতি নিতে হবে। যেমন ভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা থাকলে সে শুধু ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করবে, এ টু জেড প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকবে। ওর জন্য যা দরকার সেইটুকু থিওরি সে বুঝে নেবে, সেইটুকু সে প্র্যাকটিস করবে, কাজ হয়ে যাবে। এবং ওগুলোর জন্য প্রচুর হ্যাক্স আছে, হ্যাঁ। সো অনেক রকমের ক্যালকুলেটর হ্যাক্স আছে, ক্যালকুলেটর ছাড়া হ্যাক্স আছে, যেসব জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেখানে ক্যালকুলেটর ছাড়া হ্যাক্স আছে, যেমন ঢাকা ভার্সিটি অনেকে ক্যালকুলেটর ছাড়া হ্যাক্স আছে। সো সেগুলো ইউজ করে তারপরে আমাদের প্রশ্ন লজিক্যাল বাইপাস করেও অনেক সময় প্রশ্নের উত্তরটাকে খুব দ্রুত বের করে ফেলা যায়। এগুলো অনেক কিছু আছে, এগুলো আমরা শিখাই, আমরা এই কোর্সগুলোতে দিই। তো এই জায়গাগুলোতে সে ওইভাবে প্র্যাকটিস করবে। আর যদি সে বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চায়, ইন দ্য কেস তাকে মানে প্রচুর সময় দিতে হবে ম্যাথের জন্য, যেটা আমি দিয়েছিলাম আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দিয়েছিলাম। প্রচুর সময় দিতে হবে ম্যাথের জন্য, প্রচুর অঙ্ক করতে হবে, দিনে অন্তত 5 ঘন্টা অঙ্কের পিছনে ব্যয় করতে হবে, 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা অঙ্ক করতে হবে। আচ্ছা ভাই, এখন আমরা ইন্টারমিডিয়েটের ম্যাথ সিলেবাসে একটা মেজর পোর্শন হলো ক্যালকুলাস, হ্যাঁ, যেটা কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকে তাহলে তার ফার্দার লাইফে আরো কাজে লাগবে। আচ্ছা, এখন এইটা নিয়ে হলো মানে ভয় দেখানো হয় স্টুডেন্টদের সবচেয়ে বেশি, যে ক্যালকুলাস, স্টুডেন্টরা নিজেরও ইন্টিগ্রেশন স্কিপ করে মেজরিটি আমি দেখছি। সো ক্যালকুলাস কি আসলে এত কঠিন, নাকি সোজা, নাকি ট্রাই করলে পারা যায়, পড়বে কিভাবে? ক্যালকুলাস কঠিন না। এর পরের পার্টটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনার্সে পড়ানো হয়। কঠিন না, কঠিন হবে কেন? গণিতের কোনো জিনিসই খুব একটা কঠিন না। গণিত ইজ এ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। আমরা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এবং আমি বলি যে কোয়ান্টিফাইং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর হচ্ছে যে কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা যেটা কথা বলি সেটা কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ। এই কথাগুলো বললেই ভাই মানুষ পাগল বলে, যখন বলি যে ম্যাথ অ্যাকচুয়ালি কঠিন না, কেউ মানতে যায় না। ভাষা এটা কঠিন হবে কেন? হ্যাঁ, তুমি চেষ্টা করো, তুমি ফার্সি ভাষায় কথা বলতে শিখবে, পার্সি ভাষায় কথা বলতে শিখবে, আরও অনেক ভাষায় কথা বলতে শিখবে। সো গণিত একটা ভাষা, অন্য কিছু না। তোমার যে সংখ্যার যে ধারণা, যে হিসাবের যে ধারণা, যে পরিমাণের যে ধারণা বা পরিমাপের যে ধারণা, এই ধারণা থেকেই গণিতের উৎপত্তি হয়েছে। সো এটা একটা ভাষাগত ব্যাপার, এটা কঠিন কোনো কিছু না, এখানে কঠিন বলে কোনো কিছু নেই। ক্যালকুলাস নিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আমাদের যে ক্যালকুলাস করে ddx of sin x সমান cos x। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এটা এমনি করে করতে হয়, এটা নিয়ম হচ্ছে এটা। এই নিয়ম শব্দটা দূর করতে হবে মন থেকে। নিয়ম বলে গণিতে কিছু নাই। ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন রুল whenever you are a student of mathematics, তাই না? তাহলে আমি গণিত পড়বো, আমার নিয়ম আমি বানিয়ে নেব, আমি কিভাবে এটা অঙ্ক করব সেটা আমার ব্যাপার। তো যদি কেউ বুঝে, ক্যালকুলাসটাকে প্র্যাকটিস করে, গণিতের প্রথম দিনই তো আমি সব পারবো না, তা কি পারা সম্ভব নাকি? তা তো কখনোই আমি পারবো না। এমনকি যারা 30 বছর 40 বছর ধরে ভার্সিটিতে অধ্যাপনা করছে বা শিক্ষকতা করছেন, তাদের কিন্তু দিন শেষে কিন্তু তারা যে সবাই যে এটা মানে সব কিছু পারে তা কিন্তু না। পৃথিবীতে কেউই সব কিছু পারে না। একটা নির্দিষ্ট সাবজেক্টের ডিসিপ্লিনেও কিন্তু কেউ সব কিছু পারে না, এটা কিন্তু সম্ভব না। তার মানে কি? তাহলে তো কোনো সমস্যা নেই, আমার যত চেষ্টা করবো তত শিখবো। সো ক্যালকুলাস খুব কঠিন কিছু না, এটার ওয়ে অফ স্টাডিটা রং। আমি যখন ছাত্র ছিলাম আমার কাছে একটা জিনিস মনে হতো, সেটা হলো যে ডিফারেন্সিয়েশন যদি ভাগ হয় তাহলে ইন্টিগ্রেশন কেমনে যোগ হয়? তো ভাগের বিপরীত তো গুণ হবে, এটা যোগ হয় কেমনে? তো পরে দেখলাম না, এটা আসলে গুণফলের যোগফল। তো এই পর্যন্ত চিন্তা করতে
আমি তো এটা ইন্টারমিডিয়েটে পারি নাই, কিন্তু ঠিকই কিন্তু বুয়েটে গিয়ে ভর্তি হয়ে গেছে। তাহলে ইন্টারমিডিয়েটে পারি না, এটা না বুঝে কিন্তু বুয়েটে ভর্তি হয়ে গেছি। তার মানে আসলে বিষয়গুলো তো ওরকম না, প্রথম দিনই সব বোঝা যাবে না, কিন্তু যতটুকু বোঝা যায়, যতটুকু চেষ্টা করা যায়, তার উপরে আমার সাকসেসটা নির্ভর করবে। তাৎক্ষণিক সাকসেসটা, সাকসেস বলে পৃথিবীতে কিছু নাই, তাৎক্ষণিক সাকসেস, যে আমি ওই মুহূর্তে কতটুকু সাকসেসফুল, ঠিক আছে? কারণ এরপরেও জীবনের অংশ পড়ে থাকবে, সেখানেও আলাদা কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে, এবং সেটা পেলে আমি সাকসেসফুল, তাই তো? তাহলে আমার তো সেভাবে প্রস্তুতি নিলে এটা কঠিন কিছু না। আমি গণিতকে বলি ভাষা, যদি ভাষা হিসেবে নেওয়া হয় এটাকে, এটা কঠিন না, মোটেও কঠিন না এটা। আচ্ছা ভাই, আর আরেকটা কোশ্চেন হইলো, ম্যাথ কি আসলে কঠিন নাকি টিচাররা ভয় দেখায়? টিচাররা ভয় দেখায়, টিচাররা ভয় দেখায়। বাংলাদেশের মানুষের একটা বড় বৈশিষ্ট্য ছিল, তুমি এই প্রশ্নটা মানে পেয়েছো কোথায়? আমার এটা এটা হলো কোশ্চেন, যে টিচাররা ভয় দেখায় কিনা, মানে এটা এবং সত্য, টিচাররা ভয় দেখায় কেন আমি বলি। যেই স্টুডেন্টটা ম্যাথ ভালো পারে ছোটবেলা, তাকে সবাই বাহবা দিতে চায়, ইংলিশ যে ভালো পারে। অথচ আশ্চর্যজনকভাবে দুটোই কিন্তু ভাষা, এবং দুইটাই ভালো পারার ভিতরে খুব বেশি ক্রেডিট আছে এমন কিছু না। আমি সমাজবিজ্ঞানে বেশি মার্ক পেলাম, এটাকে খুব একটা ক্রেডিট ধরে না সবাই। ধরে না, হ্যাঁ। কেন বাবা? ওটা তো আমি বাংলায় লিখছি, যারা ইংলিশ ভাষা তারা তো ইংলিশে লিখছে। তাহলে সে তো ভাষায় পারদর্শী বলে ওটা পারছে, কিন্তু ওটা ক্রেডিট ধরে না। ধরে কি, যে যে ইংলিশ আর ম্যাথটা ভালো পারে, এটা বাংলাদেশের গার্ডিয়ানদের একটা মানে চরম বৈশিষ্ট্য। আজকেও আমি পথে আসতে আসতে একটা স্কুলের সামনে দিয়ে আসছিলাম, তো আসার সময় খেয়াল করলাম এক মা তার সন্তান কোথায় 6-এ হবে, 5-6-এ পড়ে আর কি, এরকম। হ্যাঁ, তো সন্তানকে বোঝাচ্ছে যে তোমার যে কম্পিটিটর স্কুলে, পরীক্ষার সময় তুমি তাকে কোনো কিছু দেখাবে না, তাহলে তো সে তোমার চেয়ে বেশি পেয়ে যাবে। সে নিজে কিছু পারে আর তুমি তাকে দেখাচ্ছ, মানে যুক্তি দিয়ে বোঝাচ্ছে তাকে আর কি। তো আমি খুব অবাক হলাম। আমাদের এই টেন্ডেন্সিগুলো দূর করতে হবে, এই টেন্ডেন্সিগুলো দূর করতে হবে, যে এটা কম্পিটিটিভ কোনো পরীক্ষা না, স্কুলের পরীক্ষা। হ্যাঁ, আমি কোয়ালিশন করতে বলছি না, স্কুলের পরীক্ষায় যে দেখাদেখি করো, কোয়ালিশন করে না, এটা না, কোঅপারেশনের দরকার নাই, সেটা না। কিন্তু আমি বলছি যে কেন আমার সাজেশনটা এরকম কেন, যে ঠিক আছে তা কম্পিটিশনে তুমি হেরে যাবে। স্কুলের পরীক্ষা তো কম্পিটিশনের পরীক্ষা না। এখানে আমি কেমন পড়াশোনা করেছি, আমি কেমন লিখতে পারি, সব কিছু মিলিয়ে আমার ইনপুট আউটপুটের একটা ফলাফল আমরা জাজ করি এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায়। এটা তো কম্পিটিশনের পরীক্ষা না। কম্পিটিশনের পরীক্ষা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনগুলো, কম্পিটিশনের পরীক্ষা হচ্ছে চাকরির পরীক্ষাগুলো, কম্পিটিশনের পরীক্ষা হচ্ছে কলেজ অ্যাডমিশনগুলো, এই ধরনের পরীক্ষাগুলো কম্পিটিশনের পরীক্ষা, সেটা কম্পিটিটিভ পরীক্ষা। আমরা সব ক্ষেত্রেই যদি কম্পিটিশন নিয়ে আসি, এটা ভালো কিছু হবে না। আর এই আর কি, এটাই বলতে চাই, যে আসলে বিষয়গুলো ওইভাবেই ভাবতে হবে আমাদেরকে। ওকে, আর এর লিস্টের নেক্সট দুইটা কোশ্চেনের অ্যান্সার আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, যেটা ওয়ান শট নিয়েছিল। আচ্ছা, ওয়ান শট আচ্ছা, করবে কিনা আর ওয়ান শট কাদের জন্য। সো এটার সামারিতে আমরা আসলাম যে ওয়ান শট হলো তাদের জন্য যারা পড়ে ফেলছে, হ্যাঁ, রিভিশন করতে চাইতেছে। এক্স্যাক্টলি, ওয়ান শট তাদের জন্য। বাট এক্স্যাক্টলি, বিগত 2-3 বছরের টেন্ডেন্সি যেটা হয়ে গেছে স্টুডেন্টদের, যে কিছু পড়ি নাই, আমার একটা ক্লাস লাগবে যেটা দেখে আমি কালকে এক্সামে 80-90 পেয়ে যাবো। একদম, যেটা সম্ভব না। তারা আইডিয়াল টিচার কি জানো? আইডিয়াল টিচার হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের কাছে, আইডিয়াল টিচার হচ্ছে একটা টিচার আসবে, নাচবে, গান গাবে, অনেক কিছু বলবে, গল্প বলবে, হাসাহাসি করবে, বহুত কিছু করবে, কোনো কিছু পড়ার দরকার নেই। আর আমি এরপরে পরের দিন পরীক্ষা থাকবে আমার একটা, আমি পরীক্ষা দিতে যাবো, আমি সব পারবো। যদি এরকম কোনো টিচার থাকে, সেটা হচ্ছে আইডিয়াল টিচার। এরকম কোনো টিচার কখনো হবেও না। আর সেক্ষেত্রে তোমাদের আইডিয়ালটা আইডিয়ালই থেকে যাবে, আইডিয়াল গ্যাসের মতো, ঠিক আছে? যে বাস্তব গ্যাসের সঙ্গে আইডিয়াল গ্যাসের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক তো আছেই থোড়া। আচ্ছা ভাই, এখন মেইন বই সে যেহেতু একটা কিনলো বা মাল্টিপলি যদি কিনে, মেইন বই কি এনাফ এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত? মোর দেন এনাফ। তবে একটা প্রশ্ন ব্যাংক বা কিছু একটা থাকতে হবে, যেটা থেকে আমি প্র্যাকটিস করবো। মানে ভার্সিটিতে কী আসে এটা যখন দেখবো, তখন দেখার পরে আমার কিন্তু কনফিডেন্সটা বেড়ে যাবে, যে আমি ওটাও পারতেছি, সময়ের ভিতরে পারতেছি, তখন কনফিডেন্সটা বাড়বে। সেজন্য একটু প্র্যাকটিস করতে হবে। কিন্তু মেইন বই তো মেইন বই ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কথা বলতেছেন। আচ্ছা, মেইন বইয়ের বাইরে কি বুয়েটে কিছু আসে, বুয়েট এক্সামে? কমনলি নট। তবে কখনো কখনো কিছু প্রশ্ন আসতে দেখা গেছে, সেগুলো আবার পরবর্তীতে মেইন বইয়ে স্থান পেয়ে গেছে। সো এটা তো আসলে একটা তো অঙ্ক বানানোই যায়, তাই না? আমি তো একটা অঙ্ককে মডিফাই করতে পারি, বানাতেও তো পারি।
এটা তো ধাঁধা যেমন বানায় সেরকম অঙ্ক তো বানানো যায়, এটা তো অঙ্ক তো পৃথিবীতে মানে অসীম সংখ্যক অঙ্ক আছে। তো এইটা তো অঙ্ক তো মানে একটা প্রবলেম তৈরি করা তো কোনো ব্যাপার না। তো জেনারেলি অত পরিশ্রম কেউ করে না, মোস্টলি বই থেকেই সব আসে। ওই আইআইটির যে একটা প্রশ্ন তুমি আমাকে করেছিলে যে আইআইটি থেকে করা দরকার কিনা, ঠিক এই ব্যাপারটা হচ্ছে তাই। আইআইটি থেকে যত পার্সেন্ট প্রশ্ন আসে বানানো অঙ্ক অত পার্সেন্ট আসে। এগুলো খুব একটা মানে এগুলোর কোনো ভূমিকা নাই। এগুলো না পেরেও বইটা ফার্স্ট হওয়া যায়, ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হওয়া যায়। সো টেনশনের কোনো কারণ নেই। ওকে ভাই, আচ্ছা ম্যাথমেটিক্সের ডেপথে ঢোকা কি জরুরি কিনা? এখন সবাই তো আর তোমার মতো ম্যাথমেটিশিয়ান হবে না। ম্যাথমেটিশিয়ান হলে ডেপথে ঢুকতে হবে, আর ম্যাথমেটিশিয়ান না হলে এত ডেপথে যাওয়ার দরকার নেই, এত ডেপথে যাওয়ার দরকার নেই। তবে তাই বলে আবার নিয়ম মুখস্থ করেও যাওয়ার দরকার নেই। মানে ডেপথে ঢুকবো না বলতে এটা না যে আমি নিয়ম মুখস্থ করবো, এটা থাকলে এটা করতে হয়, এটা থাকলে এটা করতে হয়, এটার পরে এই লাইন করতে হয়, এটার পরে এইভাবে লিখতে হয়, এটাকে থাকলে এভাবে ভাঙাতে হয়, ঠিক আছে? এরকম না, এরকম না। কিছুটা জিনিস তো বুঝতেই হবে যে আমি কেন কেন এটাকে নিশ্চয়ক বলা হচ্ছে, হ্যাঁ, এটার নাম কেন ডিসক্রিমিন্যান্ট, কেন এটা কি ডিসক্রিমিনেশন দিচ্ছে আমাকে, কেন এটা ডিসক্রিমিনেশন হচ্ছে, সেটা যদি আমি না জানি তাহলে তো আবার একটু সমস্যাই। শুধু ওইটাকে জেনেই তো কাজ করতে গেলে অনেক কিছু ভুলে গেলে তখন তো আর পরীক্ষায় পারা যাবে না। হ্যাঁ, সো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা আমি জানলাম যে এটা সমাধান। এর ভিতরে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই রুটের নিচে যে রুটের নিচে যে জিনিসটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac তো আসলে কেন এটা নিশ্চয়, কারণ এইটা নেগেটিভ পজিটিভ শূন্য হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে, কারণ এটা প্লাস মাইনাসে আছে। সো মূল কি একটা হবে না দুইটা হবে? এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে তো গ্রাফটাও তো আমি বুঝবো না, যে গ্রাফটা কখন দুই জায়গায় ছেদ করে এক অক্ষকে, কখন এক জায়গায় ছেদ করে স্পর্শ করে, কখন কিছুই করে না। তা আমি তো অতটুকু বেসিক তো বোঝা উচিত, এটা আমি বলতে চাই যে অতটুকু ডেপথে যাওয়া উচিত। এখন আমার এই ডেপথে যাওয়ার দরকার নাই যে এটা কোথায় কিভাবে কাজে লাগে কেমনে আসে, হ্যাঁ, মানে একেবারে অলিম্পিয়াড লেভেলে চলে গেলাম ওরকম ডেপথে যাওয়ার দরকার নেই। কিন্তু কিছু তো ডেপথে যাওয়া উচিত না, না কিছু না বুঝে অঙ্ক করলে কেমনে হবে? সেক্ষেত্রে তো অঙ্কটা তার জন্য এটা একটা কি বলবো যে বার্ডেন হয়ে যাচ্ছে। ওকে ভাই, আচ্ছা এখন ডেপথের সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন আছে যে আমরা বারবার বলি যে বেসিক বুঝে পড়তে হবে, বেসিক বুঝে পড়তে হবে। সো হ্যাঁ, এখানে যে কোয়েশ্চেনটা কেউ করে না যে ওটা হলো বেসিক জিনিসটা কি আসলে। সো বেসিক ছাড়া কি বোঝা যায়, আর বেসিক অ্যাকচুয়ালি কি? বেসিক অ্যাকচুয়ালি কি একটু সঠিক কঠিন, বেসিকের বেসিক কি ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আচ্ছা, বেসিক জিনিসটা হচ্ছে যে ওই যে একটু আগে আমি বললাম যে এটা কি, এটা কেন এক আমি বলছি। তো এক মানে হচ্ছে এক, এটা একটি একের একটা ধারণা আছে আমার, তাই না? এটা একটা সিম্বলও আছে, ধারণাও আছে। তা আমি বলি যে শোনো, গণিতে হচ্ছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক আর একটা যোগ চিহ্ন, গণিত শেষ। এর বাইরে গণিতে আসলে কিছু নাই। হ্যাঁ, সো তাহলে পুরো গণিতে এইটাই আছে, পুরো গণিতে। তাহলে পৃথিবীর সব অঙ্কই যোগ অঙ্ক, তাহলে বিয়োগ অঙ্ক কেমনে যোগ অঙ্ক হয়? বিয়োগ অঙ্ক বিপরীত যোগ অঙ্ক, যোগের বিপরীত, তাই না? তা আমরা কিন্তু কেউ বিয়োগ করতে পারি না। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, মানে একটু শেষের দিকে হয়তো বা আমি জানি না, আমার মনে হয় শেষের দিকে আমরা আসি, একটু ফান করি আর কি। হ্যালো স্যার, ঠিক আছে, 9 থেকে 5 বিয়োগ করব, তো এটা কিন্তু কেউ বিয়োগ করতে পারে না। পৃথিবীতে এত বড় বড় মনীষী আছে, কেউ কিন্তু বিয়োগ করতে পারে না। তাহলে তুমি বলবো যে তাহলে বিয়োগফলটা লেখে কেমনে? বিয়োগফল লেখে এটা যোগ করার মাধ্যমে। কি করে জানো? 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয় এটা হিসাব করে, 5 আর 4-এ 9 হয়, তাইলে 9 থেকে 5 বাদ দিলে 4ই থাকবে। যেহেতু আর 4টার দরকার ছিল, ওই 4টার তো নাই, তাহলে ওইটা লাগবে, ওইটা অ্যান্সার হিসাবে লেখে, ঠিক আছে? তার মানে বিয়োগ অঙ্ক কেউ পারে না। তাহলে এইভাবে যদি আমি এখন একটার পর একটা শুরু করতে যাই তো রাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাবে যে আসলে সমস্ত অঙ্ক যোগ অঙ্ক। তাহলে বেসিক কি? এই যে আমি কয়েকটা কথা বললাম যে এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোই হচ্ছে বেসিক, যে আমার এটা কোত্থেকে আসছে, কিভাবে ব্যবহার করে, কখন ব্যবহার করতে হয়, কখন এটা ব্যবহার করা যায় না, এই কনসেপ্টটাকে যখন খেয়াল করে করে সে অঙ্ক করতেছে তখন সেটা তার বেসিক, তার ইনস অ্যান্ড আউটস জানে সে। ক্যালকুলাস একটা ভাগ, লিমিট কি, লিমিটের ধারণা কি। আমি বলছি যে ঠিক আছে, এক্স টেন্ডস টু জিরো, হোয়াট ডাজ ইট মিন বাই এক্স টেন্ডস টু জিরো? এটা তুমি জানো না, না জেনেই তুমি কি করতেছো, ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1। এইটা এটা বেসিক হলো না। তোমার বেসিক হচ্ছে এইটা যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে
এক্স টেন্ডস টু জিরো বলতে বোঝাচ্ছে এক্স শূন্যের খুব কাছাকাছি, শূন্যের চেয়ে বড় হতেও পারে, শূন্যের চেয়ে ছোট হতে পারে, নেগেটিভ সংখ্যা হতে পারে, পজিটিভ সংখ্যা হতে পারে, কিন্তু শূন্যের খুব কাছাকাছি সংখ্যাটা কত কাছাকাছি, তার উদাহরণটা হচ্ছে এরকম যে তোমাকে আমি একটা আপেল আজকে দিলাম খাওয়ার জন্য, তো তুমি এই আপেলের অর্ধেক খাবা, প্রতিদিন যা থাকবে তার অর্ধেক খাবা, তো এটা অসীম সময় পরে গিয়ে যতটুকু থাকবে সেটাই হচ্ছে শূন্যের কাছাকাছি, ঠিক আছে? আর অসীম সময় পরে গিয়ে তুমি যতটুকু আপেল খাবে সেটা একের কাছাকাছি, কি ঠিক আছে কি না? তো এইটা হলো ধারণা, এইটাকে বলে বেসিক। এই জিনিসটা যখন কেউ এর বেসিক, পৃথিবীতে কোনো মানুষের বেসিক 100% নাই, আবার কোনো মানুষের বেসিক কিন্তু জিরো নাই। সো বেসিক জিনিসটাই আসলে একটা বেসিক কথা, এটা বলা খুব, ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে বেসিক জিনিসটা হচ্ছে যে আমি যতটুকু চাই বুঝতে চেষ্টা করি যে ব্যাপারটা আসলে কেন হচ্ছে, কি হচ্ছে, এটা চাইতে কেন হচ্ছে। আমি গণিত পড়ানোর সময় সবসময় স্টুডেন্টদেরকে বলি যে 3টা কোশ্চেন আছে, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হাউ, আর একটা হচ্ছে হোয়েন, ঠিক আছে? সো হোয়াট, হাউ, হোয়েন। তো এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা হোয়াটটা পছন্দ করে, তারা বেসিকের আশপাশেও নাই। স্যার অঙ্কটা করে দেন তাহলে আমি খুশি, কি করতে হবে এটা খালি বলেন তাহলে আমি খুশি, আমি পারবো পরীক্ষায়। পারবে না আসলে, ঠিক আছে? পারবে না, পরে এসে বলবো যে আমি পারিনি। আচ্ছা, আরেকটা হচ্ছে হোয়েন, সেটা হচ্ছে যে কখন এটা করতে হয়, এই স্টুডেন্টটাও দুর্বল স্টুডেন্ট। আর আরেকটা হচ্ছে হাউ, যে এটা কিভাবে করতে হয়, স্যার কেন এই লাইনটা লিখলেন, এই লাইন থেকে এই লাইনটা কেন এভাবে ভাঙলেন, না ভেঙে তো ওইটাও তো বসাইতে পারতো, ওইটা কেন বসাইলেন না। এই যারা এটা খুঁজে তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। হাউ বা হোয়াই যারা আস্ক করে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর এখানে আরেকটা কোয়েশ্চেন করব, যেটা মেইনলি হলো যে প্রত্যেক চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিবেন কিনা, যেটা প্রথম এপিসোডে মিথ্যু ভাই বলছিল আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে। হুম। মনির ভাই আবার বলে নেই, আচ্ছা। বলছে না আমি ফিজিক্সের ক্ষেত্রে এটা ওনার আইডিওলজিক্যাল ক্র্যাশ হয়েছিল, প্লাস উনি বলছিল যে না হুম। মানে হয় না জিনিসটা। তো ভাই আপনি কি বলবেন কিনা যে ম্যাথের প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? ইম্পর্টেন্ট টপিক বলার আগে একটা কথা বলি, গণিতে যদি আমি ইম্পর্টেন্ট টপিক খুঁজি তাহলে আমি গণিতের স্টুডেন্ট না, বা গণিতে মানে অ্যাটলিস্ট গণিত আমার জন্য না। আমি কেন ইন্টারমিডিয়েটে গণিত নিছি এটা আমি জানি না, কারণ এটা একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা একটা পড়া পড়বে, গণিত এমন একটা জিনিস যা তুমি একেবারে ছোট থেকে তোমার বুঝজ্ঞান হওয়ার সময় থেকে পড়ে আসছো, সেই জিনিসটা কিন্তু তোমার কালকে ভুলে গেলে চলবে না, তোমার এটা সারা জীবন মনে রাখতে হবে, অ্যাজ লং অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট অর রিসার্চার অফ ম্যাথমেটিক্স। তুমি যতদিন স্টুডেন্ট আছো, টিচাররাও কিন্তু রিসার্চার, বা তারা কিন্তু স্টুডেন্ট এবং রিসার্চার দুটাই, কারণ তারা তো পড়াচ্ছে, তাদেরকে তো চর্চা রাখতে হচ্ছে জিনিসটা। তাহলে ততদিন তুমি এটা গতকালকে কী পড়ছে এটা ভুলে যাওয়া যাবে না। তাহলে সেই জায়গায় যদি আমি ইম্পর্টেন্ট টপিক বলে দিই, তো দেখা যাবে যে একটা ইম্পর্টেন্ট টপিক বললাম আর তার আগের আরেকটা ইম্পর্টেন্ট টপিক বললাম, মাঝখানে টপিকগুলো সব বাদ। তাহলে এই বাদটা থাকলে সেইখান থেকে ওখানে যাবে কীভাবে, যেতে পারবে না। সুতরাং গণিতের ইম্পর্টেন্ট টপিকটা আসলে হয় না। এইটা স্টুডেন্টদের খুব একটা ভুল ধারণা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেন, ইম্পর্টেন্ট টপিক বলেন, ঠিক আছে? সো এটা তোমার মার্কস পাওয়ার জন্য, যে এটা তো তুমি এমনিতেই টেস্ট পেপার খুললে দেখতে পাচ্ছ যে কোন প্রশ্নগুলো আসতেছে, সেটা তুমি পড়ো, হয়ে গেল। কিন্তু গণিতের ইম্পর্টেন্ট টপিক বলে কিছু নাই। ওকে ভাই, আচ্ছা। সো এখন সে যদি এইচএসসিতে 95%-এর আশেপাশে মার্ক তুলতে চায়, কিভাবে তুলবে? কাইন্ড অফ আপনি অ্যান্সার মিশায় টিশায় অনেকবারই দিয়ে দিয়েছেন, হ্যাঁ, অর্গানাইজড ওয়েতে। না ঠিক আছে, টু দ্য পয়েন্টের কখনো বলি নাই। হ্যাঁ, 99ও পাওয়া সম্ভব। বাংলাদেশের প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল, এটা জানোই। সত্য কথা বলতে আল হাক্কু মুরুন আল্লাহু কানা দুরুন, ঠিক আছে? সত্য কথা বলতে কোনো অসুবিধা নেই। এটা যারা এই অবস্থা করে রাখছে তাদের সমস্যা না হলে আমার বলতে সমস্যা হবে কেন? তাহলে অবস্থা করার সময় সমস্যা হয় না, অবস্থা বর্ণনা দিতে গেলে সমস্যা হবে কেন? তাহলে প্র্যাকটিক্যালে এমনিতেই 25-25 পাবে, ঠিক আছে? বাপের নাম যদি জানা থাকে, নিজের নাম যদি জানা থাকে, তাহলে বাংলাদেশে প্র্যাকটিক্যালে 25-25 পাওয়া যায়। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল তো হুদাই এখানে 25-25। আচ্ছা, আর বাকি থাকলো কি রিটেনে যদি সে সুন্দর করে টেস্ট পেপার সলভ করে যায়, তাহলে এখানে এমনিতেই 50-50 পাবে, এমনিতেই পাবে এটা, কারণ প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে করে আসলে তাকে তো মার্কস কাটার কোনো জায়গা নাই। আচ্ছা, আর এমসিকিউ এইখানে মাইটটা যায়, এখানে মানে মিস হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এখানে 25টা প্রশ্নের ভিতরে হট করে একটা জায়গায় ভুল জায়গায় গোল করে ফেললেই তো ভুল হয়ে গেল। তা এটা ভালো করে প্রস্তুতি নিতে হবে, সময় বাঁচিয়ে
কাগজ বাঁচিয়ে সময় বাঁচিয়ে প্রস্তুতি নিতে হবে এবং টেস্ট পেপারটা ভালো করে সলভ করতে হবে। আমি বারবার করে বলছি, টেস্ট পেপারটা ভালো করে সলভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আনসিন প্রশ্ন আসতেছে টেস্ট পেপারে, 2 বছর 3 বছর 4 বছর করলাম, তারপরে যদি আনসিন মনে হয় যে এখনো আনসিন কিছু আছে, আমার নতুন প্রশ্ন পাচ্ছি চতুর্থ বছরে, প্রিভিয়াস চতুর্থ বছরে, তাহলে আরও 1 বছর করো। তুমি যদি 99 এনশিওর করতে চাও, 98 এনশিওর করতে চাও, করো এবং ওগুলো বারবার করে করো। তখন দেখবে যে তোমার কলম খুব দ্রুত চলছে এবং মুখে মুখে হিসাব হয়ে যাচ্ছে এবং অঙ্ক দেখেই বুঝতে পারতেছো যে এটার অ্যান্সার এইটা, এইভাবে করে করলে অ্যান্সারটা পাওয়া যাবে, সম্ভবত এটাই অ্যান্সার করে দেখছো, ওইটাই অ্যান্সার। ওটা প্রজেক্ট করা যায়। প্রজেক্ট, ইয়েস সঠিক। আর ভাই এই ক্যাডেট কলেজের প্রশ্নগুলো কি করবে? ক্যাডেট কলেজের প্রশ্নগুলো থেকে প্রস্তুতি বেশি নেওয়া উচিত। আমার বোর্ড প্রশ্ন প্রস্তুতি হয়ে গেলে প্রিভিয়াস মানে এই বছরের, মনে করো আমি 26-এ পরীক্ষা দিচ্ছি এইচএসসি, তো 26-এর যে ক্যাডেটের যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে বোর্ডে। ওকে, এটা মাস্ট। যদি আমি বোর্ড প্রশ্ন 2-3 বছর করে ফেলার পর আমার সময় থাকে হাতে, মাস্ট ক্যাডেটের প্রশ্নগুলো করতে হবে, মাস্ট। ওকে, আচ্ছা ভাই, এখন একটা স্টুডেন্ট ধরেন একটা চ্যাপ্টার আগে পড়ছে, এখন সে এক্সামের আগে বা যে কোনো একটা টাইমে রিভিশন দিতে চাইতেছে, সো ওই চ্যাপ্টারটা সে এখন রিভিশন কিভাবে দিবে? রিভিশনটা কোন পিরিয়ডের রিভিশন, যে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছে সেই সময়? না, ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার আগে হইতে পারে, বা কালকে ওর একটা কুইজ আছে এরকম। রিভিশনের সময় হচ্ছে ওই যে নোট খাতার কথাটা বলেছিলাম, নোট খাতাটা থাকলে ওই নোট খাতা থেকে নোট খাতাটা পাশে রেখে সে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, হ্যাঁ, ওই জাতীয় অঙ্কগুলো একটু প্রস্তুতি নেওয়া উচিত আর কি। ওই দেখতে হবে যে কোনটা পারছে কোনটা পারছে না, সময়ের ভিতরে পারছে কিনা, কোনটা ভুল হচ্ছে, বা সেই জাতীয় জিনিসগুলো নোট খাতাটাকে পাশে রেখে কাজ করতে হবে। ওকে, আমরা লিস্টের ভাই লাস্ট কোশ্চেনে চলে আসছি। ওটা হলো যে এইচএসসির এই টাইম লাইনে 1.5 বছর বা 2 বছরের টাইম লাইনে স্টুডেন্টরা কি কি ভুল করে? সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমি গণিতে সেরা। সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা, যে আমি গণিতে সেরা। তো এই গণিতে সেরাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তাকে সেরা বানিয়ে রাখে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তাকে মূলত একই ম্যাথ করানোর ফলে তার কাছে মনে হচ্ছে যে আমি গণিতে সেরা। কারণ যেহেতু আমি 6 থেকে 10 পর্যন্ত কখনোই 99 নিচে পাইনি গণিতে। আসলে 99 নিচে সে কেন পায়নি কারণটা বলে দিই। কারণটা হচ্ছে যে একই অঙ্ক 5 বছর ধরে করানো হয়েছে তাকে। একই অঙ্ক 5 বছর ধরে করালে তো সে আসলে এটা পারবেই, যে কোনো মানুষই পারে, এবং এটার পরিসরটা খুব ছোট, যে কারণে তার কাছে সেরা মনে হয়েছে। এটা ইন্টারমিডিয়েটে এসে তার কাছে মনে হয় যে আমি এটা কোন জগতে আসলাম, এগুলো কি আসলেই ম্যাথ নাকি অন্য কিছু, এগুলো তো মুখস্থ করতে হয়। বাট দিস ইজ ইভেন ননসেন্স, যে এটা কখনোই মুখস্থ করতে হয় না, এটা বোঝা যায়। তো বোঝার জন্য তার মানসিকতাটা দরকার। ইন্টারমিডিয়েটে এসে অঙ্ক করার চাইতে অঙ্ক পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, যে আমি নোট বইটা নিলাম কিংবা নোট খাতাটা নিলাম, দেখে দেখে যাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে এখানে এটা আছে, এটা আমি পরীক্ষাতে পারবোই। পরীক্ষার হলে গিয়ে যায় গুবলেট পাকায়। তারপরে হচ্ছে আরেকটা বড় জিনিস যেটা ঘটে সেটা হচ্ছে যে যদি অঙ্কটা চেঞ্জ করে দেয় তাহলে তো শেষ, একেবারেই শেষ। ওইটা আসলেই পারে না। আর চেঞ্জ করে দিলে তো সৃজনশীল একটু তো চেঞ্জ হতেই পারে, একটু চেঞ্জ হতে 5-এর জায়গায় 7 দিয়ে দিলেই সে তার মাথা গরম হয়ে যাচ্ছে। 5কে ভাঙাইছে 3 আর 2, 7কে এখন কততে ভাঙাতে হবে এটা তো সে বুঝতে পারে না, এই অঙ্কটা চেঞ্জ হয়ে যায়, এই শেষ তার অবস্থা। এই জন্য আমি বলবো যে রিভিউ করার জন্য ওই জাস্ট প্রিভিয়াস জিনিসগুলো দেখেই রিভিউ করে যাওয়া ভালো, এবং যেই ধরনের প্রশ্ন, যেই ধরনের পরীক্ষার জন্য সে রিভিউটা করছে সেটার ওরিয়েন্টেড যে প্রশ্ন আছে বা সেটার ওরিয়েন্টেড চর্চাটা তার করে যেতে হবে। আচ্ছা ভাই, লিস্টের বাইরে আমার মাথায় একটা কোশ্চেন আসলো। ওটা হলো যে এটা আমি আমার সাইড থেকেও করি, যে মানে ম্যাথমেটিক্যাল চিন্তা ভাবনাটা করে কিভাবে। মানে একটা তো হলেও আপনি যেটা বললেন যে হোয়াট টু থিঙ্ক, মানে এই ম্যাথটা কিভাবে করবো বা সামথিং, বাট এই ম্যাথের এখান থেকে এখানে এই ক্যালকুলেশনটা কেন হয়েছে, মানে এই ম্যাথমেটিক্যাল থিঙ্কিংটা বাড়াবে কিভাবে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি, প্রথমত আমি বিতর্কিত হয়ে যাব যদি আমি এগুলো বলি। এর কারণ হচ্ছে যে এটা হলো ম্যাথ ফ্রিক বা কি বলে ম্যাথমেনিয়া। তো এটা এই জিনিসটা এমন একটা জিনিস যে গণিতকে ভালোবাসে, যেমন যে লোকটা আর্ট করতে পছন্দ করে, ছবি আর্ট করে, কিংবা যে হচ্ছে স্ট্যাচু বানায়, সো মনুমেন্ট তৈরি করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা।
তাদের ক্ষেত্রে কিন্তু কিরকম যে সে কিন্তু এটা পছন্দ করে বলেই কিন্তু সে ওই আর্টটা মাস্টার করে ফেলছে। গণিতটাও কিন্তু তাই, গণিতটাও কিন্তু তাই। যখন তুমি থিঙ্কিং তুমি বাড়াতে চাইলে, আর্টিফিশিয়ালি বাড়াতে চাইলে এটা পারবে না। আচ্ছা। হ্যাঁ, আমি তাই বলে আবার বলবো না যে এটা জেনেটিক, তোমরা কোনো চেষ্টা করো না, এটা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ঠিক আছে, আমি যদি এটাকে ভালোবাসি, আমি সবসময় বলি যে গণিতকে ভালোবাসো, গণিত তোমাকে ভালোবাসবে, এবং গণিতের সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা তুমি দেখতে পাবা। এই জগৎটা কিন্তু সবাই দেখতে পায় না, এই জগৎটা দেখতে পায় না। যারা এটাকে পছন্দ করে তারা এই সৌন্দর্যটা দেখতে পায়। অদ্ভুত সৌন্দর্য আছে ওই ওই মানে ভার্চুয়াল সৌন্দর্য, তো এটা যারা দেখতে পায় তারাই দেখতে পায়। আমি তোমাকে একটু আগে একটা আপেলের উদাহরণ দিলাম, এবং আরও মানে মিলিয়নস অফ এক্সাম্পলস আর দেয়ার, যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আছে এখানে যার ভিতরে সৌন্দর্য আছে, অথচ এই আপেলের সৌন্দর্যটা কিন্তু অনেকের কাছে কোনো সৌন্দর্য না। আর তুমি যদি সৌন্দর্য অনুভব করতে চাও তাহলে তোমার কাছে সৌন্দর্য মনে হবে। হ্যাঁ, এবং সেটার জন্য তোমাকে কি করতে হবে, তুমি একটা ধরো ট্যুরে গেলা, তো ট্যুরে তুমি কেন যাবা? ধরো একটা প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ধরো তুমি রাঙ্গামাটি গেলা, খাগড়াছড়ি গেলা। তো রাঙ্গামাটিতে যারা যায়, বিশেষ করে বান্দরবান রাঙ্গামাটি অঞ্চলে, তো এইসব জায়গায় যারা যায় তারা কি জন্য যায়? প্রাকৃতিক পাহাড় টাহাড় দেখার জন্য, সুন্দর। তাই তোমার একটু কষ্ট করে ওখানে যেতে হবে, কিন্তু তোমার দেখার আকাঙ্ক্ষাটা থাকতে হবে। দেখার আকাঙ্ক্ষাটা না থাকলে ওখানে গিয়েও কোনো লাভ হবে না, তোমার কাছে গিয়ে মনে হবে তোর এই পাহাড়ে কী দেখার আছে। ব্যাপারটা তো তাই, এই গণিতের ব্যাপারটা হচ্ছে সেরকম। আর এটা একটা আর্ট। গণিতকে সবাই বলে সায়েন্স, কিন্তু এটা আসলে একটা আর্ট। এটার ভিতরে বিস্তর আর্ট আছে। সংখ্যাটা গঠন করা থেকে শুরু করে গণিতের একেবারে শেষ টপোলজি পর্যন্ত এটা আর্ট দিয়ে ভরা, শুধু আর্ট, শুধু আর্ট আছে। এই আর্ট মাস্টার করা যায় না, কিন্তু মাস্টার করার চেষ্টা করতে হয়, তাহলে আর্ট চলে আসে, আর্টটা চলে আসে। যাক ভাই, এই মানে আমার কথাগুলো শুনে ভালো লাগতেছে কেন, কারণ সেম আইডিওলজিতে আমিও বিলিভ করি। আর আমি যখন পোলাপানটা বলি, পোলাপান ভাবে ভাই কি বলতেছে, ধরো পাগল হয়ে গেছে। বাট ম্যাথ যে সুন্দর বা সৌন্দর্য আছে ম্যাথের মধ্যে, এটা যে অ্যাকচুয়ালি একটা আর্ট, এটা মেজরিটি মানুষই মানতে চায় না। হ্যাঁ, ম্যাথের মধ্যে কি আছে? বেশি বললে না, বেশি বললে আবার দেখা যাবে যে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এটা মানুষের বৈশিষ্ট্য। সো আজকে আমরা হইলো নো ফিলার্স অনলি ক্যাননের 3rd এপিসোডটা শেষ করলাম, যেটা আমার জন্য অনেক এক্সাইটিং ছিল। যেহেতু আমিও ম্যাথ পড়াই, পড়ানো থেকে বলবো যে আমি ম্যাথ পড়ি, পড়াইতে এখন আমি অত ভালো পারি না। আমি একটা জিনিস বিলিভ করি ভাই, যে আমি এখনো এই 3-4 বছর 5 বছর ধরে যাই পড়াইতেছি, আমি সবার থেকেই কিছু না কিছু চুরি করছি। আমি কলেজে থাকতে রেজা স্যারের কাছে যা পড়ছি, বা সুশান্ত স্যারের কাছে যা পড়ছি, মৃত্যুঞ্জয় স্যারের কাছে যা পড়ছি, ওনাদের জিনিসপত্রগুলা, ঠিক আছে, আপনার ক্লাসেস দেখছি, ওইখান থেকে জিনিসপত্র কিছু পিক আপ করছি, ঠিক আছে, বা অনলাইনে আমার এখন অ্যাট দিস পয়েন্ট পিয়ার্স যারা আছে তাদের ক্লাসেসও দেখি যে কার থেকে কি শেখা যায়। ইভেন তোমরা একটা জিনিস জানাই, যে অফিসে যখনই ধরো আমি মনির ভাইরে পাই, যে ভাই এটা কি হবে, ভাই ওটাও মন করলে কি হবে, আমি বাইরে গুতাইতে থাকি এটা নিয়ে। বা ধরো মনির ভাই ছিল না, যখন নাই, যেমন ধরো যখন তকি ভাই ছিল, তকি ভাই এখন একটু আনএভেলেবল, তকি ভাইরে গুতাইতাম যে ভাই এটা এমনি করলে কি হবে, এটা অমনি করলে কি হবে। সো এই কথাবার্তাগুলা ধরো আমি ট্রাই করি প্রতিনিয়ত শিখার। অ্যান্ড আমি ম্যাথ পড়াই এই জন্য যে আমার ম্যাথ নিজের ভাল লাগে, এই জন্য পড়াই। অ্যান্ড আমরা ম্যাথ টিচার ভাই যারা আছি সবারই কাইন্ড অফ সেম, যে ম্যাথ এবং ফিজিক্স দুটো সাবজেক্টে এই ধরনের। যাক ভাই, সো আমরা আজকের এপিসোডটা এখানে শেষ করব। তামিম ভাই এসে গেট খুলে একটু লুক দিয়ে গেছে আমাদের, যে উনি ক্লাস নেবে এখানে। ক্যাম তামিম ক্যাম। সো ইনশাল্লাহ নেক্সট আরেকটা এপিসোডে দেখা হবে। আর মনির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সময় দেওয়ার আপনাদেরকেও জন্য। ধন্যবাদ। এমন না যে ভাই অফিসে ছিল, ভাইরা আমি বলছি একটু সময় দেন, ভাই আলাদা করে সময় নিয়ে আসছে অফিসে ক্যান্টনমেন্ট থেকে। সো ইনশাল্লাহ আরেকটা এপিসোডে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।